আচ্ছা, আমরা লাইভে চলে আসছি। আচ্ছা, বাকিরা কোথায়? আজকে এত কম কেন লাইভে? আচ্ছা, হ্যাঁ, আসাদ আসছে, তারপর হচ্ছে শিমলা আছে, শিমলা, তারপর আরমিন, নূরজাহান, লাভলি, ইয়াসমিন। হ্যাঁ, সবাই একটু গ্রুপে একটু লিঙ্কটা দিয়ে দাও। হ্যাঁ, সবাই একটু জয়েন করুক, একটু লিঙ্কটা দিয়ে দাও। সো আমরা ক্লাসে মোটামুটি পড়ে শেষ করে ফেলবো, খুব বেশি আমরা অর্ধেক পড়ে ফেলছি চ্যাপ্টারটা, বাকি অর্ধেক বাকি আছে। অর্ধেক শেষ করছি 3টা ক্লাসে, বাকি অর্ধেক শেষ করবো 3টা ক্লাসে, তার মানে অল্প করে পড়বো এবং ক্লাসে পড়া হচ্ছে ক্লাসে মুখস্থ করবো। সো তুমি আমাদের সাথে যতক্ষণ থাকবা, দেড় ঘন্টা 2 ঘন্টা, 2 ঘন্টা আমার সাথে থাকবা, 2 ঘন্টা তোমার পড়া হবে। সেমনভাবে পড়াবো যাতে অল্প পড়াবো, বাট যাতে ক্লাসে মুখস্থ হয়। সো যারা আসো, হ্যাঁ, যারা আসো তারা একটু থাকো, হ্যাঁ একটু থাকো, আর মোটামুটি একটু পড়ার চেষ্টা করো, আমার সাথে পড়ার চেষ্টা করো। হ্যাঁ, যতটুকু সময় আছে ততটুকু টাইম পড়বা, যতক্ষণ ক্লাসে থাকবা ততক্ষণ ক্লাসের পড়া পড়বা। এরপরে যে যার মতো পড়লে পড়বা, না পড়লে না পড়বা, যা ইচ্ছা করবা, সমস্যা নাই। ওকে, তাইফ আহমেদ, হ্যাঁ রিভিশন ক্লাস কালকে মনে হয় জিকে ক্লাস আছে, কালকে জিকে ক্লাস নিব। আমি যেসব চ্যাপ্টার পড়াইছি সেগুলো অবশ্যই পড়াবো। পাশাপাশি হচ্ছে কয়েকটা চ্যাপ্টার তোমাদের সমস্যা, যেমন শৈবাল ছত্রাক, এটা পড়াই দিব। অণুজীবে মনে হয় একটু সমস্যা আছে, এরকম 2-3টা চ্যাপ্টার আমি আলাদা করে পড়াই দিব, সমস্যা নেই। আর কেমিস্ট্রি তো যে 3টা চ্যাপ্টার তোমরা মনে রাখতে পারো না, সেগুলো তো আমি পড়াবো আবার, সেগুলো তোমরা ওই ক্লাসগুলো তো করছোই মোটামুটি। আর কেমিস্ট্রিতে যদি সমস্যা থাকে আমি পড়াবো, সমস্যা নেই। আর ফিজিক্সেও 1-2টা চ্যাপ্টার যদি সমস্যা থাকে পড়াই দিব না, সমস্যা নেই। হ্যাঁ, অর্থি অর্থি হচ্ছে হিন্দি বলতেছে। হ্যাঁ, অর্থি আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, না, দেখো, রিভিশন তো শেষ হবে না শিল্পা, রিভিশন শেষ হবে না, রিভিশন চলতে থাকবে। 4টা চ্যাপ্টার থাকলে 2টা চ্যাপ্টার ভালো করে পড়ো, ওটা রিভাইজ দাও। বাকি যে 2টা বাকি থাকবে সেটা পরের দিন দিবা, যেদিন প্রেশার কম থাকবে সেদিন দিবা। একদিনে যে সব পড়তে হবে সেই জিনিসটা দরকার নাই। জিকে কালকে, কালকে কোশ্চেন সলভ করাবো না, কোশ্চেন সলভ আরেকদিন করাবো। কালকে আপাতত করাচ্ছি না কোশ্চেন সলভ। কোশ্চেন সলভটা 10 তারিখের পরে শুরু করব। লাস্ট মোমেন্টে কোশ্চেন সলভটা কাজে দেয়। এখনও অনেকের পড়া বাকি, এজন্য আপাতত করাচ্ছি না, আলাদা করে প্রেশার ডালতেছি না। 10 তারিখের পর থেকে কোশ্চেন সলভ করাবো। জিকের ক্ষেত্রে কিছু কোশ্চেন, মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে তোমার পাকিস্তান আমল, এগুলোর প্রশ্নগুলো আমরা সলভ করাবো এরপরে। সমস্যা নাই। কালকে কি ক্লাস হবে? কালকে জিকে ক্লাস হবে, রিভিশন ব্যাচে ক্লাস হবে জিকে। আর আমাদের কোষের গঠন পড়াতে আজকের ক্লাসের পরে আর বাকি আরও 2টা ক্লাস লাগবে। মানে এখনো পর্যন্ত আরও আরও আজকের ক্লাসের পরে আরও 2টা ক্লাসে কোষের গঠন শেষ করে দিব। কারণ কম পড়াচ্ছি, আমি চাইলে কিন্তু শেষ করে দিতে পারতাম 3 ক্লাসে, বাট তোমাদেরকে ক্লাসের ভিতরে একটু মনোযোগ দেওয়া দিয়ে দিয়ে পড়াচ্ছি যাতে ক্লাসে পড়াটা শেষ হয়, এক্সট্রা করে পড়তে না হয়। সো হ্যাঁ, ওকে, ঠিক আছে। না, অফলাইনে এক্সাম দিয়ে ডিপ্রেশনে যাওয়ার কিছু নাই। যতটুকু পড়তেছো ততটুকু পড়ো। হ্যাঁ আফিফ, যতটুকু পড়তে পারতেছো ভালোভাবে অতটুকু পড়ো। যে চ্যাপ্টারগুলো পড়ে গেছো তার ভিতরে যদি না পারো তাহলে কিন্তু সমস্যা। ওকে, হ্যাঁ, ওকে, ঠিক আছে। যেটা পড়বা ওটা মনোযোগ দিয়ে পড়বা, যখন যে কাজ করবা সেটা নতুন করে করবা। ওকে, ঠিক আছে, চলো আজকে কথা না বাড়াই। তাহলে আমরা এই পর্যন্ত পড়াইছিলাম, এরপর আজকে নিউক্লিয়াস। তাহলে সবাই একটু মনোযোগ দাও আজকে, যতক্ষণ পড়াই ততক্ষণ পর্যন্ত একটু মনোযোগ দাও। দেখো, নিউক্লিয়াস, নিউক্লিয়াস থেকে তুমি কি পড়বা? নিউক্লিয়াসটা তোমরা সবাই জানো যে একটা কোষের ভিতরে, কোষের প্রাণ কেন্দ্র বা কোষের মস্তিষ্ক বা কেন্দ্রিকা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, নিউক্লিয়াস। তাহলে নিউক্লিয়াস হচ্ছে একটা কোষের মেইন, যেটার ভিতরে তোমার ক্রোমোজোম থাকে, যে নিউক্লিওলাস থাকে, অনেক কিছু থাকে। তাহলে আমাদের কোষের প্রাণ কেন্দ্র কোনটা? আমাদের কোষের প্রাণ কেন্দ্র কোনটা? আমাদের কোষের মেইন জিনিস কোনটা? মেইন জিনিস হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ঠিক আছে, যেন নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কোনটাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। তাহলে সবাই একটু মনে রাখবা, এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক কোনটা। তোমরা অনেকে অফলাইনে এক্সাম দিচ্ছ, বিভিন্ন জায়গায় এক্সাম দিচ্ছ, তাহলে সেখানে কিন্তু এই প্রশ্নগুলো ঘুরে পেঁচে আসবে, যে কোষের প্রাণকেন্দ্র কোনটা, মস্তিষ্ক কোনটা, কেন্দ্রিকা কোনটা। ঠিক আছে, তারপর এটা লাগবে যে রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড বা হচ্ছে রাসনা, রাসনা হচ্ছে এক ধরনের উদ্ভিদ বা হচ্ছে এক ধরনের অর্কিড জাতীয় উদ্ভিদ, অর্কিড।
অর্কিড তোমরা দেখবা মানে পুষ্পক উদ্ভিদের মতো অনেকটা, মানে ফুল ধরে এরকম একটা উদ্ভিদ, ঠিক আছে অর্কিড। অর্কিড নিয়ে বিস্তারিত গবেষণা করতে যাওয়ার দরকার নেই, জাস্ট মনে রাখো অর্কিড এক ধরনের পুষ্পক উদ্ভিদ মনে রাখবা। পত্রকোষে হচ্ছে মানে পাতার কোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন। তাহলে এই লাইনটা একটু পড়তে হবে, এটা গুরুত্বপূর্ণ লাইন। যে রবার্ট ব্রাউন 1831 সালে কে আবিষ্কার করছে? রবার্ট ব্রাউন। হ্যাঁ, রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন নামে একজন বিজ্ঞানী ছিল, সে কি করছে? অর্কিড বা হচ্ছে রাসনা পত্রকোষে, অর্কিড বা হচ্ছে রাসনা পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার করছে এবং হচ্ছে নামকরণ করছে। এবং ল্যাটিন একটা শব্দ আছে, ল্যাটিন নাক্স অথবা নাট, ল্যাটিন নাক্স অথবা নাট থেকে নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। ল্যাটিন নাক্স অথবা নাট শব্দ থেকে আমাদের নিউক্লিয়াস শব্দটা আসছে। তাহলে এখান থেকে তিনটা জিনিস দেখো, এখান থেকে এই জায়গা থেকে তিনটা প্রশ্ন। তাহলে হ্যাঁ, কেউ কমেন্ট করো না, মনোযোগ দাও, ক্লাসে মনোযোগ দাও, কমেন্ট করার দরকার নাই, জাস্ট লিঙ্কটা দিয়ে দাও, যাদের দরকার জয়েন করবে, যাদের দরকার নাই জয়েন করবে না। এখান থেকে তিনটা প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে কোষের প্রাণকেন্দ্র বা হচ্ছে কোষের সেন্টার কোনটা? কোষের প্রাণকেন্দ্র বা কোষের মস্তিষ্ক বা কোষের কেন্দ্রিকা কোনটা? এটা হচ্ছে নিউক্লিয়াস। তারপর হচ্ছে কে নিউক্লিয়াস আবিষ্কার করেন এবং হচ্ছে নামকরণ করেন? এটা হচ্ছে রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন, ঠিক আছে, কে বলো, সবাই বলো কে? রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন কোষের অর্কিড বা হচ্ছে রাসনা পত্রকোষে 1831 সালে নিউক্লিয়াস আবিষ্কার এবং হচ্ছে নামকরণ করেন। নিউক্লিয়াস আবিষ্কার এবং হচ্ছে নামকরণ করেন। আর ল্যাটিন নাক্স শব্দ থেকে কি আসছে? নিউক্লিয়াস শব্দের উৎপত্তি। ল্যাটিন নাক্স অথবা নাট, ঠিক আছে, নাক্স অথবা নাট শব্দ থেকে আমাদের নিউক্লিয়াস শব্দের উৎপত্তি হয়েছে। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এখন এখানে একটা জিনিস এখানে বলে দিছে যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠন। তাহলে মাঝে মাঝে তুমি চিন্তা করো, একটা কোষে নর্মালি তো একটাই নিউক্লিয়াস থাকে, স্বাভাবিক কথা, একটা কোষে নর্মালি একটা নিউক্লিয়াস থাকে। বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু কোষে একটার জায়গায় অনেকগুলো নিউক্লিয়াস থাকে, একটার বদলে একাধিক নিউক্লিয়াস থাকে, ঠিক আছে। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট এই ধরনের গঠনকে বলা হয় সিনোসাইট, ঠিক আছে। তাহলে এটা পরীক্ষায় প্রশ্ন আসবে এরকম যে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে কি বলা হয়? বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হয় সিনোসাইট। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হবে সিনোসাইট, ঠিক আছে, সিনোসাইট। এখন এটা এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট যে গঠনটা আছে, এটা আমরা কাদের মাঝখানে খুঁজে পাবো? এই বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনটাকে আমরা কাদের মাঝখানে খুঁজে পাবো? দেখো, এই যে বাউচেরিয়া, তারপর হচ্ছে বোট্রিডিয়াম, তারপর হচ্ছে স্ফেরোপ্লিয়া, এই তিনটা শৈবাল, ঠিক আছে। এই তিনটা নাম মনে রাখতে হবে তোমাকে, বাউচেরিয়া, তারপর হচ্ছে বোট্রিডিয়াম এবং হচ্ছে স্ফেরোপ্লিয়া। আর পেনিসিলিয়াম নামে একটা ছত্রাক আছে। তাহলে একটা মাত্র ছত্রাক, তাহলে তিনটা শৈবাল একটা ছত্রাক, তিনটা শৈবাল এবং হচ্ছে একটা ছত্রাক, ঠিক আছে। দেখো, আজকে 4টা চ্যাপ্টার পড়ানো হয়েছে, তার মানে তোমাকে 4টা চ্যাপ্টার শেষ করতে হবে এরকম কোনো কথা না। তুমি 2টা চ্যাপ্টার ভালো করে পড়তে পারলে 2টা চ্যাপ্টার ভালো করে পড়ো, আর বাকি 2টার প্রশ্নগুলো দেখো। তুমি তো আগে একবার পড়ছো না, এটা তুমি দেখো কতটুকু মনে আছে। যেগুলো পারবা না সেগুলো শিখে নিবা, এটাই হচ্ছে নিয়ম। যেগুলো পারবা না সেগুলো শিখে নিবা। তাহলে দেখো, তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনকে বলা হয় সিনোসাইট। হ্যাঁ, সিনোসাইট। আর প্রাণীর ক্ষেত্রে বলা হয় প্লাজমোডিয়াম। হ্যাঁ, আচ্ছা, ঠিক বলছো, প্রাণীর ক্ষেত্রে বলা হয় এটাকে প্লাজমোডিয়াম। আচ্ছা, আপাতত আমরা সিনোসাইটটাই পড়ি এখানে। তাহলে বহু নিউক্লিয়াস বিশিষ্ট গঠনটাকে এটাকে বলা হয় সিনোসাইট মানে একটা কোষের ভিতরে নিউক্লিয়াস অনেকগুলা। তাহলে এটাকে আমরা বলবো কি? বলো, সিনোসাইট বলবো। এটাকে আমরা সিনোসাইট বলবো। এবং এটা কাদের মাঝখানে দেখা যায়? তিনটা শৈবাল এদের মাঝখানে দেখা যায়, এবং হচ্ছে আরেকটা হচ্ছে ছত্রাক। তিনটা শৈবাল এবং হচ্ছে একটা ছত্রাক। তিনটা শৈবাল কি কি? বাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া। তাহলে একটু পড়ো, একটু মনে রাখো, বিবিএস, এটা মনে রাখবা বিবিএস দিয়ে। আমাদের ইন্ডিয়াতে একটা সময় অনেক ভালো একজন ক্রিকেটার ছিল, ঠিক আছে, এবং অনেক বিখ্যাত একজন ক্রিকেটার ছিল। তার নাম হচ্ছে বিবিএস লাক্সমান, ঠিক আছে। তাহলে একজন ইন্ডিয়ান ক্রিকেটার, তার নাম ছিল বিবিএস লাক্সমান, ঠিক আছে, যেটা তুমি বলো না কেন, বিবিএস লাক্সমান। তাহলে বিবিএস দিয়ে তুমি মনে রাখবা কি? বাউচেরিয়া, বোট্রিডিয়াম আর হচ্ছে স্ফেরোপ্লিয়া, এই তিনটা হচ্ছে শৈবাল, ঠিক আছে। তাহলে সবাই একটু মুখস্থ করে ফেলো এটা। হ্যাঁ, বাউচেরিয়া, বোট্রিডিয়াম, স্ফেরোপ্লিয়া। আর একটা হচ্ছে ছত্রাক মাত্র একটাই, সেটা হচ্ছে পেনিসিলিয়াম। তাহলে এই জিনিসটা একটু মনে রাখতে হবে, উদাহরণগুলো কাদের মাঝখানে থাকে, ঠিক আছে। আর নিউক্লিয়াস কোষের কতটুকু স্থান দখল করে? 10 to 15%, ঠিক আছে, 10 to 15% স্থান দখল করে। তাহলে একটা কোষ তুমি যদি দেখো, সে কোষের ভিতরে 10 থেকে 15% জায়গা নিবে কে? আমাদের
নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াস কোষের 10-15% জায়গা নিবে। বাট আরেকটা জিনিস তুমি খেয়াল করো, এটা হচ্ছে স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস। স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস? স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস। তাহলে স্পার্ম বা হচ্ছে শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস? স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস, ঠিক আছে। স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস। আচ্ছা, তাহলে স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস? 90% হচ্ছে নিউক্লিয়াস, এটা একটু মনে রাখবা। আচ্ছা, এখন এই নিউক্লিয়াসটা কি কি জিনিস নিয়ে গঠিত? একটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে প্রোটিন। তুমি চিন্তা করো একটা নিউক্লিয়াস যদি আমি নর্মালি আঁকি, নিউক্লিয়াসের ভিতরে এই যে এখানে আঁকা আছে দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস নর্মালি। তাহলে একটা বাইরের দিকে একটা এনভেলপ থাকে, বাইরের দিকে একটা এনভেলপ থাকে, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। একদম সিম্পল, তোমার বইয়ের দিকে তাকাও, বাইরের দিকে দেখারও দরকার নাই, এটা আঁকারও দরকার নাই, তোমার পরীক্ষা কখনো আঁকতে আসবে না। তাহলে বাইরের দিকে একটা নিউক্লিয়ার এনভেলপ থাকে যেটা ভিতরের স্ট্রাকচারগুলোকে ধরে রাখে, এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। তাহলে নিউক্লিয়ার এনভেলপ এখানেও তো দুইটা লেয়ার, দুইটা স্তর, একটা স্তর একটা স্তর, দুইটা স্তর থাকে। নিউক্লিয়ার এনভেলপ দুইটা স্তর, দ্বিস্তরী। তার ভিতরে তুমি দেখো এই জায়গায় যেসব মাতৃকা থাকে বা যেসব ম্যাট্রিক্স থাকে বা যেসব উপাদান থাকে এর ভিতরে, ঠিক আছে, এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় হচ্ছে নিউক্লিওপ্লাজম। এদেরকে কি বলা হয়? নিউক্লিওপ্লাজম। এদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম। তাহলে সবার বাইরে একটা কাভারিং থাকে, একটা এনভেলপ থাকে, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ। নিউক্লিয়ার এনভেলপ যেটা হচ্ছে দ্বিস্তরী। আর এর ভিতরে কিছু মাতৃকা থাকে বা ম্যাট্রিক্স থাকে, কিছু পদার্থ থাকে, এদেরকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আর এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস। আর তুমি চিন্তা করো নিউক্লিয়ার মেমব্রেন, এর ভিতরে এই জায়গায় কি আছে? একটা ছিদ্র আছে যেটাকে বলি নিউক্লিয়ার রন্ধ্র। নিউক্লিয়ার রন্ধ্র। আর ভিতরে এই যে ফাইবারগুলা, এই যে ফাইবারগুলা, এই যে তন্তুগুলা, এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু। এই তন্তুগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল নিউক্লিয়াসের স্ট্রাকচার। এবং এই নিউক্লিয়াসে তুমি যখন ক্রোমোজোমে যাবা, ক্রোমোজোমে সেখানে জিন পাবা, ডিএনএ পাবা, সেই জায়গায় থাকবে কি? মেইনলি নিউক্লিক অ্যাসিড। ডিএনএ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে সেই নিউক্লিক অ্যাসিড থাকবে। আর এখানে কিছু প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে, যেটা আমরা পরে দেখব, একটু পরবর্তীতে দেখব। আপাতত এটা মনে রাখো যে রাসায়নিকভাবে আমাদের নিউক্লিয়াসে কি কি উপাদান থাকে। রাসায়নিকভাবে আমাদের নিউক্লিয়াসে কি কি উপাদান থাকে, ঠিক আছে। আমাদের নিউক্লিয়াসে কি কি উপাদান থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে এবং হচ্ছে প্রোটিন থাকে। নিউক্লিক অ্যাসিড থাকে অ্যান্ড প্রোটিন থাকে। এই জিনিসটা মাঝে মাঝে পরীক্ষায় আসতে পারে, যে রাসায়নিকভাবে কি কি উপাদান থাকে, ঠিক আছে, আমাদের নিউক্লিয়াসে। ঠিক আছে, আমাদের নিউক্লিয়াসে কি কি উপাদান থাকে। তাহলে আমাদের নিউক্লিক অ্যাসিড থাকবে এবং হচ্ছে প্রোটিন থাকবে। আর শুক্রাণু, স্পার্ম বা শুক্রাণু কত পার্সেন্ট নিউক্লিয়াস? স্পার্ম বা শুক্রাণু কত পার্সেন্ট নিউক্লিয়াস? সবাই একটু বলো, স্পার্ম বা শুক্রাণু কত পার্সেন্ট নিউক্লিয়াস? স্পার্ম বা শুক্রাণুর 90% হচ্ছে নিউক্লিয়াস। আর নর্মালি নিউক্লিয়াসটা কোষের ভিতরে কতটুকু জায়গা দখল করে? নর্মালি নিউক্লিয়াসটা কোষের ভিতরে কত পার্সেন্ট জায়গা দখল করে? 10-15%। 10-15%। যারা ক্লাস করতেছো 36 জন, মনোযোগ দাও, এই কথাগুলো বারবার বলো, মুখস্থ হয়ে যাবে। কারণ তোমরা রিভিশন ক্লাসের পড়া পড়তেছো, সো এগুলো এক্সট্রা করে পড়ার সময় নাই। সো ক্লাসের ভিতরে চেষ্টা করবা জিনিসগুলো মুখস্থ করতে। আচ্ছা, আসো তাহলে এখন বললাম যে নিউক্লিয়াসটা হচ্ছে কোষের মস্তিষ্ক বা হচ্ছে প্রাণকেন্দ্র। তার মানে মস্তিষ্ক, আমাদের মস্তিষ্ক কি করে? সব থেকে ভাইটাল যে কাজগুলা, মেইন যে কাজগুলা, সেগুলা করে। তাহলে আমাদের নিউক্লিয়াসটা কিন্তু সেম। কোষের ভিতরে যা যা কাজ হবে, যা যা হবে, সব কিছু কিন্তু আমাদের নিউক্লিয়াসটাই কন্ট্রোল করবে, ঠিক আছে। এই জন্য এটাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়। ওকে, তাহলে এখন একটা আদর্শ নিউক্লিয়াসে 4টা অংশ মেইনলি থাকে। 4টা অংশ মেইনলি থাকে। 4টা অংশ তোমাকে আমি দেখাইছি। তাহলে 4টা অংশ বাইরের দিকে গিয়ে সবাই একটু দেখো, বইয়ের দিকে তাকাও। বাইরের দিকে যেটা আছে সেটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। ভিতরে ম্যাট্রিক্স, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস। আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু, এর 4টা জিনিস। তাহলে সবার বাইরে এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। তারপরে ভিতরে যে মাতৃকা বা হচ্ছে ম্যাট্রিক্স, সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। এর ভিতরে যে একটা উপাদান থাকে, একটা ঘন একটা উপাদান থাকে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর যে ফাইবারগুলো থাকে এটা হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু। নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু। দেখো, নিউক্লিয়ার এনভেলপ এটা হচ্ছে দ্বিস্তরী মেমব্রেন। মানে নিউক্লিয়ার এনভেলপ এটা হচ্ছে কি? দ্বিস্তরী মেমব্রেন বা হচ্ছে দুইটা লেয়ার থাকে, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপে দুইটা লেয়ার থাকে, দ্বিস্তরী মেমব্রেন।
ঠিক আছে, একদম সিম্পল। আচ্ছা, আর এখানে কি থাকে, অনেকগুলো রন্ধ্র থাকে, যে তোমাকে আমি বলছি আগেই যে নিউক্লিয়ার মেমব্রেন মাঝখানে তোমার নিউক্লিয়ার রন্ধ্র থাকবে। এই নিউক্লিয়ার রন্ধ্র দিয়ে নিউক্লিয়াসের যে নিউক্লিওপ্লাজম আর পাশের যে সাইটোপ্লাজম, এদের মধ্যে একটা তোমার হচ্ছে কানেকশন তৈরি হচ্ছে, বা হচ্ছে জিনিসপত্রের আদান প্রদান হচ্ছে। ওকে, আসো এখন আমরা নিউক্লিয়ার রন্ধ্রে কী কী উপাদান থাকে এটা আমরা একটু পরে দেখব। আগে আমরা বাকি অংশগুলো একটু দেখে যাই যে নিউক্লিয়ার এনভেলপের কাজটা কি। এনভেলপ দেখো জিনিসটা, এটা মুখস্থ করার কিছু নয়। এনভেলপটা কী করতেছে আসলে, যে এটা আমাদের নিউক্লিয়াসের চারদিকে থেকে সাইটোপ্লাজম থেকে নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন এদেরকে আলাদা করে রাখতেছে, একটা এনভেলপ হিসাবে কাজ করতেছে। আর কোনো কাজ নাই কিন্তু, এ কিন্তু জাস্ট একটা নিউক্লিয়াসের ভিতরে যে উপাদানগুলো, নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়াসের রেটিকুলামগুলো আছে, তারপরে নিউক্লিওলাস যেটা আছে, এটাকে তোমার হচ্ছে একটা ডেকে রাখতেছে, ঠিক আছে। আর অভ্যন্তরীণ দ্রব্য ও বহিস্থ সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ রক্ষা করা স্বাভাবিক। নিউক্লিয়ার যে মেমব্রেনটা, বাইরে যে এনভেলপটা আছে, সেই এনভেলপের মাঝে মাঝে যে নিউক্লিয়ার রন্ধ্রগুলো আছে, এটা দিয়ে উপাদানের বিনিময় হয়। সিম্পল, নিউক্লিয়াস এবং হচ্ছে সাইটোপ্লাজমের মাঝখানে। তাহলে এটা মুখস্থ করবো না, ঠিক আছে। নিউক্লিয়ার এনভেলপের কাজ মুখস্থ করবো না। এনভেলপ মানে কি, একটা জিনিসকে ঢেকে রাখতেছে, সো এটা মুখস্থ করার কিছু নয়। ঢেকে রাখতেছে মানে তোমার ভিতরে উপাদানগুলোকে রক্ষা করতেছে, প্রোটেকশন দিচ্ছে, বা জিনিসপত্রের আদান প্রদান করতেছে পোর্ট দিয়ে, এটাই। এটা মুখস্থ করার কিছু না, একবার রিডিং পড়ে চলে যাবে। আচ্ছা, এবার নিউক্লিওপ্লাজম, ঠিক আছে। নিউক্লিওপ্লাজম এই জিনিসটা কি? নিউক্লিওপ্লাজম তো ওই যে ভেতরের যে ঘন তরল পদার্থ, ঘন দানাদার তরল পদার্থ, এটা হচ্ছে বা ম্যাট্রিক্স বা মাতৃকা, এটাই হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিও, কেরিও বলছিলাম কি, কেরিও মানে হচ্ছে এখানে নিউক্লিয়াস বোঝাচ্ছে। কেরিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। আর লিম্ফ, এটা দেখতে অনেকটা লিম্ফের মতো বা লসিকার মতো ঘন দানাদার পদার্থ। লসিকা তোমরা দেখছো না, যেমন ঘন দানাদার পদার্থ, তেমনভাবে এইটাও নিউক্লিওপ্লাজমটা কিন্তু ঘন এবং দানাদার পদার্থ। এই জন্য এটাকে বলা হয় কি, কেরিওলিম্ফ। এটাকে কেরিওলিম্ফও বলতে পারি। তাহলে কেরিওলিম্ফ মানে, কেরিও মানে হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে, নিউক্লিয়াসের ভিতরে লিম্ফ বা লসিকার মতো পদার্থ, এভাবে তুমি চিন্তা করতে পারো। এই জন্য এটা হচ্ছে কেরিওলিম্ফ বলা হয়। নিউক্লিওপ্লাজম একে কেরিওলিম্ফও বলা হয়, জাস্ট এটাই। আর নিউক্লিওপ্লাজমের ভিতরে কী কী উপাদান থাকে তুমি চিন্তা করো। আর নিউক্লিওপ্লাজমের ভিতরে তোমার নিউক্লিওলাস ভাসতেছে, চারদিকে তোমার ক্রোমাটিন ফাইবার আছে, সিম্পল হিসাব, মাতৃকাতে থাকে। তাহলে এটাও মুখস্থ করার কিছু নাই, এখান থেকে পড়ারও কিছু নাই। ওকে, আসো এবার হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস থেকে কী পড়বা দেখো, এখানে সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিওপ্লাজমের পার্থক্য দেখাইছে। তাহলে মেইন পার্থক্যটা কি? মেইন পার্থক্য হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে তোমার প্রোটোপ্লাজমের একটা পার্ট। প্রোটোপ্লাজম হচ্ছে জীবিত অংশ, কোষের ভিতরে যে জীবিত অংশটা থাকে এটা হচ্ছে প্রোটোপ্লাজম, তার মাতৃকা হচ্ছে সাইটোপ্লাজম, ঠিক আছে। আর নিউক্লিয়াসের ভিতরে যে মাতৃকাগুলো থাকে মেইনলি সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমটা তুমি চিন্তা করো, চারদিকে কি থাকবে? আমাদের সেল মেমব্রেনটা থাকবে, তাই না, প্লাজমা মেমব্রেনটা থাকবে, আর এখানে নিউক্লিয়ার এনভেলপ থাকবে। তাহলে এটা নতুন করে বলার কিছু নয়, একটু জাস্ট তুমি চিন্তা করবা যে সাইটোপ্লাজম আমি কোন অংশটা বলছি আর নিউক্লিওপ্লাজম কোন অংশটা বলছি। নিউক্লিয়াসের ভিতরের মাতৃকাকে আমি নিউক্লিওপ্লাজম বলতেছি, আর সাইটোপ্লাজম হচ্ছে বাইরের দিকে যে প্লাজমা মেমব্রেনের ভিতরে যেগুলো থাকে, এই জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করবা। শুধু শুধু মুখস্থ করে কোনো কিছু লাভ নাই, এখানে কোনো জিনিসই মুখস্থ না। আমি তোমাদেরকে মুখস্থ করে পড়াইতেছি না, জাস্ট একটু বোঝানোর চেষ্টা করতেছি। দেখবা যে মুখস্থ করার জিনিস অনেক কমে আসবে। তুমি যদি একটু বোঝার চেষ্টা করো না, তাহলে দেখবে যে মুখস্থ কিন্তু খুব বেশি করতে হচ্ছে না। ওকে, নিউক্লিওলাস। তাহলে নিউক্লিওলাস হচ্ছে কি, ঘন গোলাকার বস্তু নিউক্লিয়াসের ভিতরে, অধিকতর ঘন গোলাকার বস্তু, এটা হচ্ছে নিউক্লিওলাস। এখন নিউক্লিওলাস এটা কে সর্বপ্রথম দেখতে পান, এটা পরীক্ষাতে আসে। কে নামকরণ করেন এটা একবার পড়তে পারো, বাট এটা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী ফন্টানা, এই নামটা খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানী ফন্টানা 1781 সালে সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে এটা দেখতে পান। আর কে নামকরণ করছে? বোম্যান। এখন নামকরণ করছে কে, জাস্ট বিজ্ঞানীর নামটা পড়বা। নামকরণের ক্ষেত্রে তো আমার সাল পড়তে হবে না, নামকরণের ক্ষেত্রে সাল পড়তে হবে না, কিন্তু কে এটা আবিষ্কার করছে, কে এটা আবিষ্কার করছে বা কে প্রথম দেখতে পাইছে সেটা একটু পড়তে হবে। যে বিজ্ঞানী ফন্টানা 1781 সালে সর্বপ্রথম নিউক্লিয়াসের অভ্যন্তরে এটা দেখতে পান। ওকে, সিম্পল কথা। তাহলে কে নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিওলাস সর্বপ্রথম দেখতে পান? এটা হচ্ছে বিজ্ঞানী ফন্টানা, ঠিক আছে। বিজ্ঞানী ফন্টানা, হ্যাঁ, বিজ্ঞানী ফন্টানা 1781 সালে নিউক্লিয়াসের অভ্যন্তরে এটা প্রথমে দেখতে পান। আর এটা নামকরণ করেন কে? বিজ্ঞানী বোম্যান, ঠিক আছে, বোম্যান।
আচ্ছা, এখন একটা কথা বলছে, সেট বা হচ্ছে স্যাটেলাইট, সেট বা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে? তাহলে ক্রোমোজোমের যে স্থানে, ঠিক আছে, নিউক্লিওলাস লাগানো থাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, এটাকে বলে সেট বা স্যাটেলাইট। ধরো তুমি চিন্তা করো, একটা ক্রোমোজোমের স্ট্রাকচার যদি আমি আঁকি, নর্মালি একটা ক্রোমোজোম একটু দেখো, ঠিক আছে, নর্মালি আমরা চিন্তা করতেছি, তাহলে একটা ক্রোমোজোম তোমরা কিন্তু পড়ছো এটা, তাহলে জানার কথা, মাঝখানে যে স্ট্রাকচারটা, গোল স্ট্রাকচারটা, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, তাই না? মাঝখানে এই জায়গাটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। ওকে, তাহলে একটা ক্রোমোজোমে আমার দুইটা ক্রোমাটিড থাকতেছে। আমি যদি ক্রোমোজোমটাকে আলাদা করি, ধরো মাঝখান থেকে আলাদা করি, তাহলে এই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড। তোমরা কি বুঝতে পারতেছো বিষয়টা, যে সেন্ট্রোমিয়ার তো মাঝখানে আছে, ঠিক আছে? আবার আমি যদি আঁকি, একটু খেয়াল করো, এটা রেড দিলাম আর বাকিটা ধরো হলুদ দিয়ে আঁকি। তাহলে দেখো দুই পাশে দুইটা ক্রোমাটিড, তাহলে মাঝখানে যদি আমি একটা ব্রেকডাউন করি, তাহলে এই পাশে এটা একটা ক্রোমাটিড, এই সম্পূর্ণটা অংশ মিলে এই পাশে একটা ক্রোমাটিড, এই পাশে একটা ক্রোমাটিড, এই দুইটাকে বলা হয় সিস্টার ক্রোমাটিড। দেখো এরা দুইজন হচ্ছে বোন, আপন বোন, ঠিক আছে, এই জন্য বলা হয় সিস্টার ক্রোমাটিড। জাস্ট বোঝানোর জন্য তোমাদেরকে আলাদা আলাদা কালার ইউজ করছি, ঠিক আছে? নর্মালি এটা লালই হবে। তাহলে একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকে, একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড থাকে, তাহলে দুইটাকে আমরা সেমভাবে প্রকাশ করি। তাহলে একটা ক্রোমোজোমে এখানে দুইটা ক্রোমাটিড আছে এবং এই দুইটা ক্রোমাটিডকে বলা হয় সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে, সিস্টার। তারা দুইজন হচ্ছে আপন বোন, এজন্য বলা হয় এদেরকে সিস্টার ক্রোমাটিড, এবং মাঝখানে হচ্ছে সেন্ট্রোমিয়ার। তার মানে তুমি চিন্তা করো, হঠাৎ করে এই জায়গাটায়, সাপোজ এই জায়গাটায় আমার এই ক্রোমোজোমের এই জায়গাটাতে নিউক্লিওলাসটা আছে। নিউক্লিওলাস একটা নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, ধরো এই জায়গায় লাগানো আছে, ঠিক আছে? তাহলে এই জায়গায় যদি লাগানো থাকে, এটা হচ্ছে আমাদের নিউক্লিওলাস, এটা হচ্ছে নিউক্লিওলাস, এটা হচ্ছে এখানে লাগানো আছে, এই জায়গায় লাগানো আছে, ঠিক আছে, এই জায়গায় লাগানো আছে। তাহলে যে জায়গায় লাগানো থাকে, যে জায়গায় লাগানো থাকে সেই স্থানটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। তাহলে এই জায়গায় লাগানো আছে, তাহলে এই জায়গাটাকে বলবো সেট বা স্যাটেলাইট। বা ধরো এই জায়গায় লাগানো আছে, ঠিক আছে, তাহলে ক্রোমোজোমের যে স্থানটিতে লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় স্যাটেলাইট। তাহলে ক্রোমোজোমের এই জায়গাটাকে বলা হবে সেট বা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে, সেট বা হচ্ছে স্যাটেলাইট। এই জিনিসটা বুঝছো কিনা, যে সেন্ট্রোমিয়ার, তারপর হচ্ছে সিস্টার ক্রোমাটিড। ক্রোমাটিড আর ক্রোমোজোম কি? একটা ক্রোমোজোম, সেখানে এটা নর্মাল ক্রোমোজোম, তার ভিতরে দুইটা ক্রোমাটিড আছে, ঠিক আছে। আমরা কোষ বিভাজনের সময় এই ক্রোমাটিডটা তৈরি হয়, যেটা আমরা দেখছি মাইটোসিসে দেখছি, মায়োসিসে দেখছি, ঠিক আছে। নর্মাল স্বাভাবিক অবস্থায় এরকম দেখা যায় না, কোষ বিভাজনের সময় নর্মালি আমরা ক্রোমাটিডগুলোকে দেখতে পাই আলাদা করে, ঠিক আছে। সো এই জিনিসটা বুঝছো কিনা, এটা অনেকে বুঝে না যে একটা ক্রোমোজোমে কিভাবে দুইটা ক্রোমাটিড থাকে। হ্যাঁ, ক্রসিং ওভার হয় নন সিস্টারের মাঝখানে। তাহলে তুমি চিন্তা করো, এটা একটা ক্রোমোজোম, এখানে দুইটা হচ্ছে সিস্টার, এখানে দুইটা হচ্ছে সিস্টার, বাট এ আর এ কি সিস্টার? এ আর এ তো সিস্টার না, তাহলে এই দুইটা হচ্ছে নন সিস্টার, এদের ভিতরে ক্রসিং ওভার হবে। ওকে, বুঝতে পারছো? এটা এটা অনেকেই বুঝে না, এই জন্য আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম তোমাদেরকে এটা। ওকে, এই জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ, একটু আমাকে জানাও, সবাই একটু কমেন্ট করো, কারণ এই জিনিসটা বোঝাটা একটু গুরুত্বপূর্ণ। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আসো, তারপরে আসো। হ্যাঁ, এখন নিউক্লিওলাসের কাজটা তোমাকে একটু পড়তে হবে। নিউক্লিওলাসের কাজটা কি? এটা হচ্ছে বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে। নিউক্লিওলাসের কাজ কি? বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করে এবং হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, প্রোটিন সংশ্লেষণ এবং সংরক্ষণ করে।
ঠিক আছে। আর নিউক্লিওটাইডের বান্ডার হিসেবে কাজ করে। নিউক্লিওটাইড জিনিসটা কি এটা আমরা একটু পরে আলোচনা করব যে নিউক্লিওটাইড জিনিসটা আসলে কি, ঠিক আছে। নিউক্লিও জিনিসটা কি আমরা পরে আলোচনা করব। ওকে, তাইলে এখন আমাদের যে নিউক্লিওলাসটা সেটার কাজ কি, সেটা বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করবে। তাহলে তুমি চিন্তা করো আমরা ট্রান্সক্রিপশন পড়ছি, ট্রান্সলেশন পড়ছি, সেই জায়গায় যে আমাদের ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হয়, দেন ট্রান্সলেশনে এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। তাহলে কিন্তু সিম্পলি কিন্তু একটা স্টেপ চলে আসতেছে যে আরএনএ সংশ্লেষণ করা, তাহলে এখানে আমাদের প্রোটিন সংশ্লেষণ জিনিসটা কিন্তু চলে আসে সিরিয়ালি। এই দুটো জিনিস মনে রাখবা। আর এটা তোমাকে আলাদা করে মনে রাখতে হবে যে নিউক্লিওটাইডের বান্ডার হিসাবে কাজ করে, নিউক্লিওটাইডের বান্ডার হিসাবে কাজ করে। তাহলে এই কয়েকটা জিনিস হচ্ছে আমাদের নিউক্লিওলাস থেকে পড়তে হবে। তাহলে দেখো এখান থেকে নিউক্লিওলাস থেকে কী কী জিনিস আমাকে পড়তে হবে। প্রথম কথা হচ্ছে এটা সর্বপ্রথম কে দেখতে পান, এটা হচ্ছে বিজ্ঞানী ফন্টানা। বিজ্ঞানী ফন্টানা 1781 সালে সর্বপ্রথম এটা দেখতে পান। তারপরের প্রশ্ন হচ্ছে কে নামকরণ করেন, এটা হচ্ছে বিজ্ঞানী বোমেন, ঠিক আছে। তাহলে এখান থেকে ফন্টানা নামটা একটু গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে আসতে পারে। সেকেন্ড হচ্ছে স্যাটেলাইটটা কি, স্যাটেলাইটটা কি যে ক্রোমোজোমের যে স্থানটাতে আমার এই নিউক্লিওলাসটা লাগানো আছে সেটা হচ্ছে সেট ক্রোমোজোম, ঠিক আছে, বা হচ্ছে স্যাটেলাইট, সেটা হচ্ছে স্যাটেলাইট। দেন আমরা ক্রোমাটিড দেখাইলাম যে একটা ক্রোমোজোমের ভিতরে সেন্ট্রোমিয়ার দিয়ে আমরা দুইটা ক্রোমাটিড দেখতেছি এখানে। যেহেতু একটা ক্রোমোজোমের দুইটা ক্রোমাটিড, তাহলে হবে সিস্টার, তারা আপন বোনের মতো, সিস্টার ক্রোমাটিড। বাট দুইটা আলাদা আলাদা ক্রোমোজোম হলে দেন তারা কিন্তু বোন না, তখন আমরা নন সিস্টার বলবো, নন সিস্টার ক্রোমাটিড, যেটা আমরা স্বাভাবিক অবস্থায় দেখতে পাই না, স্বাভাবিক অবস্থায় দেখতে পাই না, এটা আমরা কোষ বিভাজনের সময় দেখতে পাই যে তারা ক্রোমাটিডে বিভক্ত হয়। ওকে, তাহলে এই কয়েকটা জিনিস তোমাকে একটু পড়তে হবে। আর কাজটা একটু পড়তে হবে যে কি কি কাজ করে। তাহলে আরএনএ সংশ্লেষণ, সিরিয়াল ওয়াইজ তোমার প্রোটিন সংশ্লেষণ চলে আসে। তারপর হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার, এই জিনিসটা নিউক্লিওটাইডের ভান্ডার। ওকে, তারপরে চলো এই যে নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিওলাস, এটা নিয়ে প্যাস খাওয়ার কিছু নয়। নিউক্লিয়াস আমার সাইটোপ্লাজমের ভিতরে থাকে, তাই না। নিউক্লিয়াস একটা কোষের প্রাণকেন্দ্র, কতটুকু জায়গা সে দখল করে পড়াইছি, 10 থেকে 15%। তারপরে প্রশ্ন ছিল এটা যে স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস, 90% নিউক্লিয়াস। আর নিউক্লিওলাসটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে থাকে, ঠিক আছে। জিনিসটা কিন্তু একটু বুঝতে হবে যে নিউক্লিয়াসের ভিতরে থাকে, নিউক্লিওপ্লাজমে অবস্থান করে এটা, ঠিক আছে। আচ্ছা, এটা দ্বিস্তরী ঝিল্লি দ্বারা আবদ্ধ, সেখানে তো অবশ্যই কোনো ঝিল্লি নাই। তাহলে শব্দের পার্থক্য একটু খেয়াল করবা, নিউক্লিয়াস আর হচ্ছে নিউক্লিওলাস। তাহলে সম্পূর্ণ স্ট্রাকচার, ঠিক আছে, সব কিছু মিলে সেটা হচ্ছে নিউক্লিয়াস, যেখানে 4টা অংশ থাকে। বাইরের দিকে আমাদের এনভেলপ থাকে, ভিতরে নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে, আর আমাদের ক্রোমাটিন তন্তু থাকে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করতেছে আমাদের নিউক্লিওলাস যে স্ট্রাকচারটা। ওকে, তারপর হচ্ছে নিউক্লিয়ার রেটিকুলাম বা হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখানে একটা কথা বলছে যে একটা বস্তু আছে ক্রোমাটিন তন্তু, ঠিক আছে, যেটা আমরা নর্মালি দেখতে পাই, ঠিক আছে। নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থা আমরা দেখতে পাই একটা অংশ যেটা ফুলজিন রং নেয়, ঠিক আছে, এটা এক ধরনের রং, সেটা ধারণ করে সে। ক্রোমাটিন বা হচ্ছে ক্রোমোজোম, এদেরকে বলা, ক্রোমা মানে হচ্ছে রঙিন, আর সোম মানে হচ্ছে দেহ। কারণ ক্রোমোজোম মানে হচ্ছে রঙিন দেহ বা একটা উপাদান যারা হচ্ছে রং ধারণ করে। আমরা যখন একটা নিউক্লিয়াসের ভিতরে বা কোষের ভিতরে আমরা কালার দেই, বা যখন আমরা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করছে মাইক্রোস্কোপে, তখন তারা দেখলো যে নিউক্লিয়াসের ভিতরে এমন একটা স্ট্রাকচার আছে যারা রং ধারণ করে, বা যারা কালার দিলে কালারফুল হয়ে যায়, ঠিক আছে। সো এদেরকে তারা বলল ক্রোমাটিন বা হচ্ছে ক্রোমোজোম। এখন ক্রোমাটিন আর ক্রোমোজোমের ভিতরে পার্থক্যটা কি আসলে, দেখো আমি তোমাকে একটু বলে দিই, ক্লিয়ার করে দিই। ক্রোমাটিন জিনিসটা হচ্ছে এটা একটু সুতার মতো, বা তুমি চিন্তা করো এটা থ্রেড লাইক স্ট্রাকচার, আমরা থ্রেড বা সুতার মতো নিউক্লিয়াসের ভিতরে তুমি দেখতে পাবে এটা। যেমন আমরা এখানে কিন্তু আসলে ক্রোমাটিনকে দেখতে পাইতেছি, ক্রোমাটিন ফাইবার, দেখো এই জায়গায় এই যে সুতার মতো স্ট্রাকচার দেখতে পাইতেছি, সুতার মতো স্ট্রাকচার, ঠিক আছে, সুতার মতো স্ট্রাকচার ক্রোমাটিন নর্মাল অবস্থায় বা স্বাভাবিক অবস্থায়, বা একটা কোষ যখন রেস্টিং অবস্থায় আছে বা সে স্বাভাবিক অবস্থায় আছে, তখন আমরা ক্রোমাটিন ফাইবার দেখি, ঠিক আছে, একদম জালের মতো বা সুতার মতো বলতে পারো। বাট যখন তারা কোষ বিভাজন করে, বিভিন্ন ধরনের ডিভিশন হয়, বা তারা এই ক্রোমাটিনগুলা অনেক ঘনীভূত হয়, একসাথে এসে ঘনীভূত হয়, বা হচ্ছে তোমার ধরো যে একটু মোটা হয়,
তখন আমরা সেটাকে ক্রোমোজোম বলি। ঠিক আছে, বেসিক পার্থক্য হচ্ছে এখানে যে ক্রোমাটিনটা যখন একটু বেশি ঘনীভূত হয়, ঠিক আছে, একসাথে হয়, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা পরবর্তীতে ক্রোমোজোম বলি। ঠিক আছে, এটা হচ্ছে মোটামুটি একটা পার্থক্য। আচ্ছা, তাহলে এই জায়গায় ক্রোমাটিনটা নর্মালি কি নেয়, ফুল জিন রং নেয়। এই জিনিসটা মনে রাখবা যে নিউক্লিয়াসের ভিতরে একটা স্ট্রাকচার আছে যারা কালার নেয়, রং নেয়, ফুল জিন রং নেয়, এদেরকে আমরা বলি ক্রোমাটিন। ঠিক আছে, ক্রোমাটিন। আর দেখো এই যে এই জায়গায় যে তারা যখন কুণ্ডলিত হয়ে অপেক্ষাকৃত খাটো মোটা হয়, কুণ্ডলিত হয় বা তারা যারা ঘনীভূত হয়, একসাথে আসে, ঠিক আছে, একটা কুণ্ডলী পাকায়, তখন যে স্ট্রাকচারটা হয় যখন খাটো এবং হচ্ছে মোটা হয় এবং এদেরকে খুব সুন্দরভাবে দেখা যায়, ঠিক আছে, তখন সেই স্ট্রাকচারটাকে আমরা বলি ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম। তাইলে এই দুইটার ভিতরে মেইন পার্থক্য কি? মেইন পার্থক্য হচ্ছে একটা তন্তুর মতো মোটা এবং খাটো না, এবং নর্মালি আমরা এদেরকে দেখতে পাই না, এবং সেটা স্বাভাবিক অবস্থায় কোষে থাকে। আর ক্রোমোজোমটা হচ্ছে একটু খাটো এবং একটু মোটা, এগুলো ঘনীভূত হয়, কুণ্ডলিত হয়, ঠিক আছে, এবং এটাকে আমরা নর্মালি দৃশ্যমান হয়, একটু দেখতে পারি, আমরা ভিজুয়ালাইজ করতে পারি। ঠিক আছে, সুনির্দিষ্ট সংখ্যা যখন আমরা মাইক্রোস্কোপের নিচে দেখি তখন কতটুকু কয়টা থাকে সেটা আমরা ক্লিয়ারলি দেখতে পারি, তখন সেটাকে আমরা বলি ক্রোমোজোম। এখন আমরা কখনোই বলি না একটা কোষের ভিতরে কয়টা ক্রোমাটিন থাকে, আমরা বলি একটা কোষের ভিতরে কয়টা ক্রোমোজোম থাকে। জিনিস কিন্তু সেম, বাট মেইন পার্থক্য হচ্ছে ক্রোমাটিনকে আমরা ফাইবার বা আলাদা করে দেখি না তন্তুর মতো। আমরা যখন তারা খাটো হয়, মোটা হয়, তারা যখন একটু ঘনীভূত হয়, কুণ্ডলিত হয়, তখন তাদেরকে দেখতে পাই। ঠিক আছে, এই জিনিসটা। তাহলে ক্রোমোজোমে কি কি জিনিস থাকে? এক বা একাধিক সেন্ট্রোমিয়ার থাকে। তাহলে আমরা নর্মালি একটু আগেই দেখাইছি যে মাঝখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে, সেন্ট্রোমিয়ারের দুই পাশে আমরা দুইটা ক্রোমাটিড পাই, দুই পাশে দুইটা ক্রোমাটিড পাই। আর সেন্ট্রোমিয়ার আমরা নর্মালি এখানে একটা দেখাইছি, কিন্তু একটু পরে আমরা দেখব যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা কিন্তু একাধিকও হতে পারে, এজন্য বলছে এক বা একাধিক সেন্ট্রোমিয়ার। আর কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। তাহলে স্যাটেলাইট জিনিসটা আপাতত আমরা যা পড়ছি সেটা হচ্ছে এই স্যাটেলাইট যে জায়গাটা, ঠিক আছে, সেই জায়গাটাতে আমাদের নিউক্লিওলাস যুক্ত হবে, ক্রোমোজোমের একটা জায়গা যেখানে নিউক্লিওলাসটা যুক্ত হবে। একটু পরে আমরা দেখব যে সেখানে গৌণ কুঞ্চন হয়, সো সেটা আমরা পরে দেখব। আপাতত এটাই মনে রাখো যে আমাদের ক্রোমোজোমের একটা জায়গা, কিছু কিছু ক্রোমোজোমে একটা জায়গা থাকে যে জায়গায় নিউক্লিওলাসটা যুক্ত হয়, তাহলে সেই জায়গাটাকে আমরা বলবো স্যাটেলাইট, যেটা আমরা একটু আগে পড়ে আসছি। এই জায়গায় দেখো, এই যে নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকে, একটা নির্দিষ্ট ক্রোমোজোম তার একটা নির্দিষ্ট স্থানে লাগানো থাকবে, ঠিক আছে। দেন ওই যে স্থানটিতে লাগানো থাকে সেই স্থানটিকে বলা হয় স্যাটেলাইট, সে স্থানটিকে বলা হবে স্যাটেলাইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত ছিল আমাদের নিউক্লিয়াসের কাহিনী। তাহলে নিউক্লিয়াসে আমরা মেইনলি চারটা অংশ পাই। বাইরের দিকে নিউক্লিয়ার এনভেলপ, এদের মাঝখানে নিউক্লিয়ার রন্ধ্র থাকে, তাহলে মেইন হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। ভিতরে হচ্ছে নিউক্লিওপ্লাজম যেটা মাতৃকা বা ম্যাট্রিক্স, তারপর হচ্ছে নিউক্লিওলাস, এবং আরেকটা হচ্ছে ক্রোমাটিন জালিকা। দেন আমাদের তুমি চিন্তা করো এই জায়গায় নিউক্লিয়ার এনভেলপের জায়গাটা নিউক্লিয়ার রন্ধ্র, ঠিক আছে, এখানে একটা এই ছিদ্রটার চারপাশে বৃত্তাকারে প্রোটিন গ্র্যানিউল থাকে, এটা একটু পড়বা, চারপাশে বৃত্তাকার প্রোটিন গ্র্যানিউল থাকে এবং মাঝখানে একটা বড় আকারের প্রোটিন থাকে যাকে বলা হয় ট্রান্সপোর্টার, ঠিক আছে, ট্রান্সপোর্টার। তাহলে রন্ধ্রর এই মাঝখানে একটা বড় আকারের প্রোটিন থাকে যেটাকে আমরা বলবো ট্রান্সপোর্টার, ঠিক আছে, ট্রান্সপোর্টার। আর এই তুমি চিন্তা করো এর চারপাশে বৃত্তাকারে কিছু প্রোটিন গ্র্যানিউল থাকবে, কিছু প্রোটিন গ্র্যানিউল থাকবে, জাস্ট এতটুকু মনে রাখলে হবে। আর বাকিগুলো একবার রিডিং দিবা যে এর ভিতরে একটা ফোস্কা উৎপন্ন হয় বা বেসিকুলার মতো উৎপন্ন হয় যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফোস্কা। এটা নিয়ে বিস্তারিত পড়ার কিছু নয়, জাস্ট ট্রান্সপোর্টারটা একটু মনে রাখবা। ট্রান্সপোর্টার জিনিসটা নিউক্লিয়ার রন্ধ্রে, ঠিক আছে, একটা যে ছিদ্রটা আছে নিউক্লিয়ার রন্ধ্রে যে ছিদ্রটা আছে, ঠিক আছে, সেখানে বৃত্তাকারের প্রোটিন গ্র্যানিউল থাকে এবং মাঝখানে একটা বড় আকারের প্রোটিন থাকে, এটাকে বলা হয় ট্রান্সপোর্টার, ঠিক আছে, ট্রান্সপোর্টার। তারপর এখানে অ্যাঙ্কর প্রোটিন থাকতে পারে, অনেক ধরনের প্রোটিন থাকতে পারে, সেগুলো ডিটেলস পড়ার দরকার নাই, জাস্ট তুমি ট্রান্সপোর্টারটা একটু ভালোভাবে পড়বা, ট্রান্সপোর্টার, আর দরকার নাই কিছু এখান থেকে। আচ্ছা, তাহলে এখান থেকে প্রশ্ন আসলে নিউক্লিয়াস থেকে কি কি জিনিস আসবে? প্রথম কথা হচ্ছে এই জিনিসটা যে কে দেখেন এবং নামকরণ করেন, ঠিক আছে, রবার্ট ব্রাউন 1831 সালে অর্কিড বা হচ্ছে রাসনা পত্রকোষ এটা দেখেন। তাহলে কোনটাকে কোষের প্রাণকেন্দ্র বলা হয়? প্রশ্ন হবে এটা হচ্ছে নিউক্লিয়াস।
তারপর হচ্ছে একটা নিউক্লিয়াসের একটা কোষের ভিতরে নিউক্লিয়াস কতটুকু জায়গা দখল করে, 10 থেকে 15%, 10 থেকে 15% জায়গা দখল করবে, 10 থেকে 15% জায়গা দখল করে। তারপরের প্রশ্ন হচ্ছে স্পার্ম বা হচ্ছে শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস, স্পার্ম বা শুক্রাণুর কত পার্সেন্ট নিউক্লিয়াস, এটা হচ্ছে 90%, 90% হচ্ছে নিউক্লিয়াস। তো রাসায়নিকভাবে কী কী জিনিস থাকে, নিউক্লিক অ্যাসিড এবং হচ্ছে প্রোটিন থাকে। চারটা অংশ আমরা বলছি। নিউক্লিয়ার এনভেলপটা কয় স্তরী, দ্বিস্তরী মেমব্রেন, তার মাঝখানে একটা অপেক্ষাকৃত বড় প্রোটিন থাকে যার নাম হচ্ছে ট্রান্সপোর্টার, নিউক্লিয়ার রন্ধ্রের মাঝখানে। আর চারপাশে বৃত্তাকারে কি থাকে, প্রোটিন গ্র্যানিউল থাকে। এই কয়েকটা জিনিস পড়বা। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাসটা একটু পড়তে পারো, ঠিক আছে, একটু পড়তে পারো, 9 ন্যানোমিটার। এটা একটু মনে রেখো যে নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কি, যদি একদম ভিতর থেকে প্রশ্ন করতে যায় তাহলে এটা পরীক্ষা দিতে পারে। নিউক্লিয়ার রন্ধ্রের ব্যাস কতটুকু, এটা হচ্ছে 9 ন্যানোমিটার, 9 ন্যানোমিটার, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিয়ার প্লাজম, এটাকে আমরা ক্যারিওলিম্ফো বলি, ঠিক আছে, ক্যারিওলিম্ফো বলি। তারপর নিউক্লিয়ার লাস্ট নিয়ে আমরা আলোচনা করলাম যে কে এটা দেখতে পান, বিজ্ঞানী ফন্টানা, ঠিক আছে, কে নামকরণ করেন, বিজ্ঞানী বোমেন নামকরণ করেন। তারপর কাজ পড়লাম যে আরএনএ সংশ্লেষণ করা, তাহলে পরবর্তীতে তোমার প্রোটিন সংশ্লেষণ এটাও করবে, ঠিক আছে। তারপর হচ্ছে নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে সে কাজ করবে। নিউক্লিওটাইড কি আমরা একটু পরবর্তীতে দেখব যখন আমরা নিউক্লিক অ্যাসিড নিয়ে পড়াশোনা করব। তারপর হচ্ছে ক্রোমাটিন, তাহলে এই জিনিসটা আমরা তোমাদেরকে বলছি। তারপর আসো কোষের নির্জীব বস্তু, যেটা আমরা প্রথমেই দেখছিলাম যে কোষের ভিতরে কিছু কিছু নির্জীব বস্তু থাকে, কোষের ভিতরে কিছু কিছু নির্জীব বস্তু থাকে। তাহলে এরা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে সঞ্চিত পদার্থ, তার মানে কোষ তার ব্যবহারের জন্য কিছু কিছু পদার্থ সঞ্চয় করে রাখে, এগুলো হচ্ছে সঞ্চিত পদার্থ। কিছু কিছু পদার্থ তারা নিঃসরণ করে, এগুলো হচ্ছে নিঃসৃত পদার্থ, ওকে। আর কিছু হচ্ছে তারা বজ্র পদার্থ হিসাবে বের করে দেয়, ঠিক আছে। সেই বজ্র পদার্থগুলো আমাদের জন্য উপকারী হতে পারে। দেন তুমি আসো কী কী জিনিস সে সঞ্চয় করে রাখে। তাহলে প্রধানত হচ্ছে শর্করা, যেটা আমরা সেদিন বলছিলাম, কার্বোহাইড্রেট থাকে, তাই না, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, লিপিড থাকে, কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে এবং হচ্ছে লিপিড থাকে। সিপিএল কি, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, তাই না, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ। তাহলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের যে 3টা জিনিস আছে, সিপিএল, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড, এই 3টা তারা সঞ্চয় করে রাখে। তাহলে এগুলো সবই কিন্তু পুষ্টি উপাদান, যেগুলো আমাদের দরকার পরবর্তীতে বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য। তোমরা পড়ছো, তাই না, শ্বসন পড়ছো, তারপর অনেক ধরনের প্রক্রিয়া আছে, সেগুলোর জন্য আমাদের কোষ এই জিনিসগুলো সঞ্চয় করে রাখে, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং হচ্ছে লিপিড। আচ্ছা, আর দ্রবণীয় শর্করা মানে হচ্ছে এরা দ্রবীভূত হয়, ঠিক আছে, জলীয় দ্রবণ তৈরি করা যায় এদের, গ্লুকোজ, চিনি এবং হচ্ছে ইনোলিন। এটা একটু পড়বা যে শর্করা বা হচ্ছে কার্বোহাইড্রেট যেগুলো আছে এর ভিতরে কোন 3টা যেগুলো দ্রবীভূত করা যায়, সেগুলো হচ্ছে গ্লুকোজ, চিনি এবং হচ্ছে ইনোলিন, ঠিক আছে, এই জিনিসটা একটু পড়বা। আচ্ছা, তাহলে এই জিনিসটা তোমাদেরকে পড়াইছি, হারপ্যান, ঠিক আছে, হারপ্যান। তাহলে পিগমেন্ট, এনজাইম, হরমোন এবং হচ্ছে নেকটার। তাহলে হারপ্যান দিয়ে তুমি মনে রাখতে পারো। তাহলে হারতে হচ্ছে হরমোন, একদম প্রথম ক্লাসে কিন্তু এটা ছিল। তাহলে হারতে হচ্ছে হরমোন, পিতে হচ্ছে পিগমেন্ট, ইতে হচ্ছে এনজাইম, এনতে হচ্ছে নেকটার বা হচ্ছে মধু, তাই না। এরা কি করে, এগুলো তারা নিঃসরণ করে, ঠিক আছে। এই কয়েকটা জিনিস পড়লে হবে। জাস্ট এখান থেকে এই লাইনটা যে প্রধান সিক্রেটরি কম্পাউন্ড কি কি, তারা প্রধানত কি কি জিনিস সিক্রেট করে, এগুলো হচ্ছে পিগমেন্ট, এনজাইম, হরমোন এবং হচ্ছে নেকটার। তোমরা পড়ছো কিন্তু এটা। আর বজ্র পদার্থ, তাহলে এটা একবার রিডিং পড়তে বলছিলাম যে রেজিন, টেনিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, বিভিন্ন উদ্বায়ী পদার্থ, অর্গানিক অ্যাসিড, এগুলো তারা বজ্র পদার্থ হিসেবে বের করে দেয়। বাট সেগুলো আমাদের জন্য উপকারী, যেমন গামটা উপকারী, অ্যালকালয়েড এগুলো উপকারী আমাদের জন্য। তাহলে এগুলো হচ্ছে বজ্র পদার্থ। বাট এই কয়েকটা জিনিস একটু পড়বা যে প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ঠিক আছে। প্রধানত খনিজ ক্রিস্টাল যেগুলা বজ্র পদার্থ হিসাবে তারা বের করে দেয় একটা উদ্ভিদ নর্মালি সাধারণত, এর ভিতরে প্রধানত কোনটা থাকে, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট থাকে। তাহলে এই ক্যালসিয়াম অক্সালেট এরা সূচের মতো অবস্থান করে, তখন তাকে বলা হয় রাফাইট, ঠিক আছে, রাফাইট। আর আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে বলা হয় সিস্টোলিথ। এই কয়েকটা জিনিস একটু পড়তে হবে, এই 3টা জিনিস দেখো যে যেসব তোমার বজ্র পদার্থ বের হয় এর ভিতরে খনিজ পদার্থ থাকে কিছু, তার ভিতরে প্রধান কোনটা, মেইন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। তাহলে প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট।
তাহলে সবাই আমার সাথে একটু বলার চেষ্টা করো, যারা আসো এই যে 37 জন আসো সবাই একটু বলো। হ্যাঁ, প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা? প্রধান খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেট। তাহলে এই ক্যালসিয়াম অক্সালেটটা যখন সূচের মতো থাকে, সূচের মতো, সূচ এরকম নর্মালি, সূচ এরকম, তাহলে এরকম যখন থাকে তখন তাকে আমি কি বলি? তখন তাকে আমি বলি রাফাইট, ঠিক আছে, রাফাইট। আর যখন আঙুরের থোকার মতো, আঙুরের থোকার মতো এরকম, ঠিক আছে, আঙুরের থোকার মতো, আঙুরের থোকার মতো অবস্থান করে, আঙুরের থোকার মতো, তখন তাকে আমরা বলি সিস্টোলিথ, ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল। এটা কিন্তু ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল না, এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টাল। তাহলে আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে কি বলা হয়? প্রশ্ন হবে এরকম যে আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে কি বলা হয়? এটাকে বলা হয় সিস্টোলিথ, ঠিক আছে, সিস্টোলিথ, সিস্টোলিথ। তাহলে খেয়াল করো, এখান থেকে 3টা প্রশ্ন, যে উদ্ভিদ যেসব বজ্র পদার্থ বের করে দেয় তার ভিতরে প্রধান খনিজ ক্রিস্টাল কোনটা? প্রধান খনিজ ক্রিস্টাল হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। আর যখন এরা সূচের মতো অবস্থান করে তখন তাকে কি বলা হয়? রাফাইট। ওকে। আর আঙ্গুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে কি বলা হয়? এটাকে বলা হয় সিস্টোলিথ। ওকে, তাহলে নিউক্লিয়াস জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে জাস্ট একটু বলো যে নিউক্লিয়াস জিনিসটা ক্লিয়ার কিনা। দেন আমরা যাব হচ্ছে ক্রোমোজোমে, ক্রোমোজোমে চলে যাব। আমাকে জাস্ট এটা বলো যে নিউক্লিয়াস জিনিসটা ক্লিয়ার কিনা। ওকে, এবং লাস্টে গিয়ে আমরা দেখব যে কোন অঙ্গাণুগুলা আমাদের কাভারিং থাকে, কোনগুলোতে কাভারিং থাকে না। যেহেতু আমরা অঙ্গাণুগুলা পড়ে ফেলছি, এখন আমরা জানবো যে কোনগুলোতে কাভার আছে, কোনগুলোতে কাভার নাই, বা আবরণ আছে, আবরণ নাই অঙ্গাণু। তো এটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে পরীক্ষাতে আসবে, যে কোন অঙ্গাণুগুলোতে বাইরের আবরণ আছে, কোনগুলোতে নাই। তো এটা আমরা পরে দেখবো লাস্টে গিয়ে। এখন আমরা ক্রোমোজোমে যাব। আচ্ছা, ওকে। সো সবাই চেষ্টা করবা যে আমি যতক্ষণ পড়াচ্ছি ততক্ষণ মনোযোগ দিতে এবং আমার সাথে সাথে বলতে, তাহলে হচ্ছে জিনিসগুলো মনে থাকবে। তুমি যদি না বলো তাহলে কিন্তু মনে থাকবে না। হ্যাঁ, মেন হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। হ্যাঁ, আর সূচের মতো হলে তাকে বলবো রাফাইট। আর আঙুরের থোকার মতো ক্যালসিয়াম কার্বনেটের ক্রিস্টালকে কি বলবো? সিস্টোলিথ। আসো এবার আসো ক্রোমোজোমে। ওকে, তাইলে এই জায়গায় আমি তোমাকে একটু আগেই বলছি যে ক্রোমোজোম, ক্রোমোজোম মানে হচ্ছে রং ধারণকারী, রং ধারণকারী, ঠিক আছে, এরা রং ধারণ করতে পারে, রং ধারণ করতে পারে। আর এরা নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত, নিউক্লিয় প্রোটিন। তাহলে নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটিনগুলো আছে সেগুলো দ্বারা গঠিত, ঠিক আছে, এবং এদের অনুলিপন ক্ষমতা আছে, অনুলিপন বা হচ্ছে রেপ্লিকেশন পাওয়ার আছে, রেপ্লিকেশন ক্যাপাবিলিটি আছে। তারা রেপ্লিকেট করতে পারে, তার একটা থেকে দুইটা হইতে পারে, রেপ্লিকেট করতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথমে পড়তে হবে যে কে সর্বপ্রথম উদ্ভিদ কোষে নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন বা ক্রোমোজোম দেখেন? এটা হচ্ছে কার্ল নাগেলি, কার্ল নাগেলি। তাহলে কার্ল নাগেলি নামে একজন বিজ্ঞানী, তিনি সর্বপ্রথম উদ্ভিদ কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম প্রত্যক্ষ করেন, যে ক্রোমোজোম আছে উদ্ভিদ কোষের নিউক্লিয়াস, এটা তিনি লক্ষ্য করেন। আর এটার নামকরণ করেন কে? এটা একটু পড়বা, এটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং, ঠিক আছে, নামকরণ করছে। তাহলে একজন দেখছে আর একজন নামকরণ করছে, জিনিসটা অদ্ভুত, তাই না? চিন্তা করো, যে প্রথমে দেখছে সে যদি নামকরণ করে ফেলতো তাহলে কিন্তু এত ঝামেলা হতো না, দুইজন বিজ্ঞানীর নাম আলাদা করে আর পড়া লাগতো না, একটা দিয়েই কাজ চালানো যেত। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমাদের দুইজনের নাম আলাদা করে পড়তে হচ্ছে, ঠিক আছে। তাহলে প্রথম হচ্ছে কার্ল নাগেলি, কার্ল নাগেলি তিনি সর্বপ্রথম এটা পর্যবেক্ষণ করেন, তাহলে এটা একটু পড়বা। তারপর হচ্ছে কে নামকরণ করছে? ওয়াল্টার ফ্লেমিং, ওয়াল্টার ফ্লেমিং। তাহলে ওয়াল্টার ফ্লেমিং এটা কি করছে? নামকরণ করছে, ঠিক আছে, নামকরণ করছে। ওকে, হ্যাঁ, এবং নামকরণ করছে কি? ক্রোমাটিন। দেখো এই জায়গায় একটু প্যাচ আছে, যে একজন নামকরণ করছে ক্রোমাটিন, একজন নামকরণ করছে ক্রোমোজোম, ঠিক আছে, ক্রোমোজোম। তাইলে একজন ক্রোমাটিন নামকরণ করছে ওয়াল্টার ফ্লেমিং, আর ওয়েলডিয়ার কি করছে? এটা নামকরণ করছে ক্রোমোজোম, ঠিক আছে, এই জিনিসটা একটু পড়তে হবে। তাহলে একজন প্রত্যক্ষ করছে আর দুইজন বিজ্ঞানী দুইটা আলাদা নাম দিছে, একজন নাম দিছে ক্রোমাটিন আর একজন নাম দিছে হচ্ছে ক্রোমোজোম, ঠিক আছে। তাহলে কে সর্বপ্রথম নিউক্লিয়াস প্রত্যক্ষ করেন বা হচ্ছে দেখেন? সেটা হচ্ছে কার্ল নাগেলি, কার্ল নাগেলি। তুমি কার্ল নাগেলি দিয়ে মনে রাখবা, কার্ল নাগিনি। হ্যাঁ, আর হ্যাঁ, আর এইটা
ক্রোমাটিন নামকরণ করছে কে? এটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। ওয়াল্টার ফ্লেমিং এদের নাম দিচ্ছে হচ্ছে ক্রোমাটিন। আর ক্রোমোজোম নামকরণ করছে হচ্ছে ওয়েলডিয়ার। ঠিক আছে, ওয়েলডিয়ার এদের নামকরণ করছে হচ্ছে ক্রোমোজোম। ঠিক আছে, ক্রোমোজোম। আচ্ছা, এখন বিজ্ঞানী সাটন এবং হচ্ছে বোবেরি, এটা কিন্তু তোমরা আবার পড়ছো জিনতত্ত্ব বিবর্তনে, কিন্তু এটা ছিল যে সাটন এবং বোবেরি ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের দ্বারক এবং বাহক হিসেবে বর্ণনা করেন। তাহলে কোন বিজ্ঞানীদ্বয় বা কোন দুইজন বিজ্ঞানী আমাদের ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের বাহক এবং হচ্ছে দ্বারক হিসেবে বর্ণনা করেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিজ্ঞানী সাটন এবং হচ্ছে বোবেরি। বিজ্ঞানী সাটন এবং হচ্ছে বোবেরি। বিজ্ঞানী সাটন এবং হচ্ছে বোবেরি। আর থিওফাইলাস পেইন্টার, এটা একটু রিডিং পড়বা। থিওফাইলাস পেইন্টার একজন বিজ্ঞানী ছিলেন, তিনি সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। ঠিক আছে, থিওফাইলাস পেইন্টার। তাহলে এটা যদি প্রশ্ন একটু ডিপ থেকে করতে যায়, এটা কিন্তু দিয়ে দিতে পারে। তাহলে এটা একটু মনে রাখার চেষ্টা করবা, কয়েকবার পড়বা, মনে থাকবে। থিওফাইলাস পেইন্টার একজন বিজ্ঞানী ছিলেন, তিনি সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করেন। থিওফাইলাস পেইন্টার। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কিছু কিছু প্রশ্ন পাইলাম, কিছু কিছু অবজেক্টিভ আমরা পাইলাম। প্রথম হচ্ছে এই ক্রোমাটিনটাকে পর্যবেক্ষণ করছে বা এই ক্রোমোজোমকে প্রত্যক্ষ করছেন কে? হ্যাঁ, প্রত্যক্ষ করছেন কে? প্রথম প্রশ্ন হচ্ছে এটা, সেটা হচ্ছে কার্ল নাগেলি। তিনি সর্বপ্রথম প্রত্যক্ষ করছে। আর এদের নামকরণ করছে ক্রোমাটিন, এটা কে করছে? এটা নামকরণ করছে হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। আর ক্রোমোজোম নামকরণ করছে কে? এটা হচ্ছে ওয়েল্ডার। তাহলে একজন ক্রোমাটিন নামকরণ করছে, একজন ক্রোমোজোম নামকরণ করছে, ক্রোমোজোম নামকরণ করছে। আর এই ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের দ্বারক এবং হচ্ছে বাহক, বংশগতীয় বৈশিষ্ট্যের দ্বারক এবং বাহক, ঠিক আছে, এই কথাটা হিসাবে বর্ণনা করছে কে? এটা বলছে কে? এটা বলছে সাটন এবং হচ্ছে বোবেরি। সাটন এবং হচ্ছে বোবেরি, দুইজন বিজ্ঞানী। তারা বলছে যে বংশগতীয় বৈশিষ্ট্যের দ্বারক এবং বাহক হচ্ছে আমাদের ক্রোমোজোম। আর থিওফাইলাস পেইন্টার সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করছে। আর ক্রোমো বলতে বোঝাচ্ছে কি? রঙিন বা বর্ণিল। আর সোমা মানে হচ্ছে দেহ। তাহলে রঙিন দেহ বা হচ্ছে রঞ্জিত দেহ বা হচ্ছে রং ধারণকারী দেহ, ঠিক আছে, রং ধারণকারী দেহ, এটা হচ্ছে ক্রোমোজোমের শাব্দিক অর্থ। শাব্দিক অর্থে এটাই সে প্রকাশ করে। ক্রোম মানে হচ্ছে সেখানে, ক্রোমা মানে হচ্ছে কালার, আর সোমা মানে হচ্ছে বডি বা হচ্ছে দেহ। ঠিক আছে, এখানে তারপর দেখো এই যে সংখ্যাটা, এগুলো বোঝানোর মতো কিছু নাই, বাট তোমাকে একটু মুখস্থ করতে হবে, কারণ পরীক্ষাতে এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আমি তোমাকে বারবার বলছি যে বোঝার থেকে এখন গুরুত্বপূর্ণ হচ্ছে মনে রাখতে পারাটা। বুঝলে মনে রাখাটা ইজি, বাট একটা জিনিস তুমি বুঝতেছো না বাট মনে থাকতেছে, সেটা বোঝার দরকার নাই আপাতত এই মুহূর্তে। ঠিক আছে, এখন জাস্ট মনে রাখার উপর গুরুত্ব দাও, যে কতটুকু তুমি মনে রাখতে পারো। ঠিক আছে, বুঝলে মনে রাখা সহজ, বাট যদি মনে থাকে, না বুঝো সেটা মনে রাখো, ঠিক আছে, সেটা কাজে দিবে। দেখো, তাহলে প্রজাতির বৈশিষ্ট্য ভেদে আমাদের ক্রোমোজোমের সংখ্যা কত হয়? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে। তাহলে এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রজাতির বৈশিষ্ট্য ভেদে ক্রোমোজোমের সংখ্যা কত হতে পারে? ঠিক আছে, 2 থেকে 1600। আচ্ছা, ফার্নবর্গীয় উদ্ভিদ, আমরা টেরিডোফাইটা পড়ছি, ফার্নবর্গীয় উদ্ভিদ পড়ছি, সেখানে সর্বোচ্চ সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে। ঠিক আছে, কত? 1200। ঠিক আছে, ওফিওগ্লোসাম রেটিকুলেটাম, ওফিওগ্লোসাম রেটিকুলেটাম। তাহলে এই লাইনটা একটু পড়বা। ঠিক আছে, এই লাইনটা একটু পড়বা। আচ্ছা, তারপর দেখো এখানে একটা কথা বলছে যে পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে। এই লাইনটা পড়লে হবে, যে কোন উদ্ভিদে সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে পুষ্পক উদ্ভিদে। এটা পড়ার দরকার নাই, এটা পড়ার দরকার নাই। ঠিক আছে, আচ্ছা, আর প্রাণীতে সর্বনিম্ন পাওয়া গেছে কোথায়? এটা একটু নাম সহ পড়তে হবে, যে প্রাণীতে সর্বনিম্ন পাওয়া গেছে কোথায়। এটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস। ঠিক আছে, অ্যাসকারিস, আচ্ছা, তো এখানে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডস না, এখানে হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালাস। ঠিক আছে, বা হচ্ছে গোলক্রেমি। তাহলে অ্যাসকারিসের একটা প্রজাতি, সেটা হচ্ছে অ্যাসকারিস মেগালোসেফালাস। ঠিক আছে, এটা হচ্ছে কি গোলক্রেমি। তাহলে এদের মাঝখানে কি পাওয়া গেছে? সর্বনিম্ন, প্রাণীতে সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এখান থেকে কয়েকটা প্রশ্ন আসবে, যে পুষ্পক উদ্ভিদের সংখ্যা কত, বা হচ্ছে পুষ্পক উদ্ভিদের সর্বনিম্ন সংখ্যক ক্রোমোজোম পাওয়া গেছে, বা এই সংখ্যাটা একদম কম, সব থেকে সর্বনিম্ন। আর ফার্নবর্গীয় উদ্ভিদে এটা পাওয়া গেছে হচ্ছে সর্বোচ্চ, প্রায় 1200-র মতো পাওয়া গেছে। ঠিক আছে, ফার্নবর্গীয় উদ্ভিদে, এবং এর নামটা একটু পড়তে হবে তোমাকে, যে ওফিওগ্লোসাম রেটিকুলেটাম। আর প্রজাতির বৈশিষ্ট্যভেদের সংখ্যা কত হতে পারে? 2 থেকে 1600 পর্যন্ত হতে পারে প্রত্যেকটা কোষের ভিতরে। ঠিক আছে, জাস্ট এই কয়েকটা জিনিস একটু মনে রাখবা এখান থেকে। আর মানুষের ক্রোমোজোম তোমরা সবাই জানো, এটা নতুন করে বলার কিছু নাই। মানুষের ক্রোমোজোম হচ্ছে 23 জোড়া বা হচ্ছে 46টা ক্রোমোজোম। তাহলে এখানে কিন্তু প্রশ্নে ঘুরাই দিবে, যে 23টা দিয়ে দিবে, খেয়াল রাখতে হবে। জোড়া বলছে
নাকি তোমার টি বলছে, এটা একটু খেয়াল রাখবা। 23টি বললে কিন্তু হবে না, হবে 23 জোড়া বা হচ্ছে 46টা। এর মধ্যে 2টা সেক্স ক্রোমোজোম এবং 44টা হচ্ছে অটোজোম। এটা তোমরা সবাই জানো কয়টা সেক্স ক্রোমোজোম, তাই না? এই জিনিস সবাই জানো, এটা 2টা সেক্স ক্রোমোজোম এবং একটা হচ্ছে অটোজোম, একটা 44টা হচ্ছে অটোজোম, 44টা অটোজোম। তাহলে এক্স এক্স এবং হচ্ছে এক্স ওয়াই, পুরুষের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই, এই দুইটা হচ্ছে আমাদের সেক্স ক্রোমোজোম। আর মহিলা ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স, তাদের ক্ষেত্রে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। আর 44টা হচ্ছে আমাদের অটোজোম, 44টা হচ্ছে অটোজোম। আচ্ছা, আর এটা একটু পড়বা যে উচ্চতর জীবে সাধারণত প্রতি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা 2 থেকে 80-এর মতো হতে পারে। উচ্চতর জীব, ঠিক আছে, যারা উচ্চ তখন হচ্ছে আমাদের শ্রেণীবিন্যাসে যারা উচ্চতর ধাপে অবস্থান করে, তাদের ক্ষেত্রে এদের ক্রোমোজোম সংখ্যা কত হতে পারে? 2 থেকে 80 হতে পারে, 2 থেকে 80। তাহলে এই জায়গা থেকে কি কি প্রশ্ন, আবার একটু রিপিট করি। এখান থেকে কিন্তু প্রচুর ইনফরমেশন, বাট পড়া দেখতে মনে হচ্ছে কম, কিন্তু পড়া অনেক বেশি এবং প্রচুর তথ্য। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে কে নিউক্লিয়াস ক্রোমোজোম সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন বা হচ্ছে প্রত্যক্ষ করেন? এটা হচ্ছে কার্ল নাগেলি। ওকে, এটার নামকরণ করছে ক্রোমাটিন, কে করছে? এটা হচ্ছে ওয়াল্টার ফ্লেমিং। আর এটার নাম ক্রোমোজোম কে করছে? এটা হচ্ছে ওয়েলডিয়ার, ঠিক আছে? আর ক্রোমোজোমকে বংশগতীয় বৈশিষ্ট্যের ধারক এবং বাহক কে বলছে? সাটন এবং বোবেরি কি বলছে? যে ক্রোমোজোম হচ্ছে বংশগতীয় বাহক এবং হচ্ছে ধারক। ওকে, আর একজন বিজ্ঞানী ছিল, তার নাম হচ্ছে থিওফাইলাস পেইন্টার। তিনি সর্বপ্রথম মানুষের ক্রোমোজোম সংখ্যা প্রকাশ করছে। আর প্রজাতির বৈশিষ্ট্যভেদের সংখ্যা কত হইতে পারে? 2 থেকে 1600 হইতে পারে। আর সর্বোচ্চ কোথায়? ফার্নবর্গীয় উদ্ভিদে। ওকে, সেম জিনিস একদম। তাহলে এই সংখ্যাগুলো একটু পড়ে ফেলতে হবে তোমাকে। হ্যাঁ, ঠিক আছে, আসেন। আচ্ছা, তাহলে এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটা একটু পড়ে ফেলবা যে উচ্চতর জীবে প্রতি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা কত হইতে পারে? 2 থেকে 80 হইতে পারে। ওকে, তাহলে এই পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে একটু বলো যে এই পর্যন্ত মুখস্থ হয়েছে কিনা? ঠিক আছে, অনেক আস্তে আস্তে গেছি, বাট আমার সাথে আশা করি তোমরা বলছো। আমার সাথে বললে তোমাদের কিন্তু মনে থাকার কথা। আমাকে একটু বলো যে এই পর্যন্ত ক্লিয়ার কিনা। হ্যাঁ, এই যে অর্থী ঠিক বলছে যে পর্যবেক্ষণ করছে কে? কার্ল নাগেলি। ক্রোমাটিন নাম দিছে কে? ওয়াল্টার ফ্লেমিং। আর ওয়েলডিয়ার নাম দিছে হচ্ছে ক্রোমোজোম। হ্যাঁ, 23 জোড়া, 46টি বা হচ্ছে 23 জোড়া। ওকে, এরপর আসো আমাদের এই ছকটাতে একটু খেয়াল করো। এই ছকটাতে অনেক তথ্য আছে। আমি জাস্ট তোমাদেরকে একটু ইজি করে দিই যে কিভাবে এটা মনে রাখবা, এবং যেগুলো দাগানো আছে সেগুলো হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মানে সেগুলা তোমাকে অবশ্যই পড়তে হবে, এবং আমি তোমাকে দেখাবো যে কিভাবে এটা ইজিলি মনে রাখা যায়। একটু খেয়াল করো। দেখো, প্রথমে হচ্ছে মানুষ, ঠিক আছে, মানুষ এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এখানে অনেক বৈজ্ঞানিক নাম আছে, আমরা সবগুলা পড়বো না, আমি দেখাই দিব যে কোনগুলার বৈজ্ঞানিক নাম তোমাকে পড়তে হবে। মানুষ, ঠিক আছে, মানুষের ক্রোমোজোম সংখ্যা 46, যেটা আমরা একটু আগে পড়ে আসছি, এবং এটা সারা জীবন মনে রাখতে হবে। তুমি যখন কালেমা মনে রাখো সারা জীবন, এটা মনে রাখতে হবে মানুষের ক্রোমোজোম সংখ্যা কত? 46টা, ঠিক আছে। দেন মানুষের সাথে মিল আছে, ঠিক আছে, মানুষের সাথে মিল আছে, এটা তোমাকে প্রথমে খুঁজতে হবে কার সাথে কোনটা মিল আছে। মানুষের সাথে মিল আছে কার? দেখো, রেশম পোকার মিল আছে 46টা। আর কারো কিন্তু মিল নাই, আমরা কিন্তু আর 46টা ক্রোমোজোম এই ছকের ভিতরে আর কারো পাচ্ছি না, মানুষ আর হচ্ছে রেশম পোকার পাচ্ছে, ঠিক আছে। তাইলে তুমি এটা কিভাবে মনে রাখবা? ঠিক আছে, কিভাবে মনে রাখবা? দেখো, ধরো তুমি এটা ভাবে মনে রাখবা যে মানুষ রেশমের রেশমের 46,000
দামের কাপড় পরে। সাপোজ এভাবে তুমি মনে রাখতে পারো, এই লাইনটা মনে রাখতে পারো যে রেশমের কাপড় এবং ঠিক আছে রেশম সুতা দিয়ে তৈরি কাপড় সেটা মানুষ পরতেছে এবং তার দাম হচ্ছে 46,000 টাকা। একটা লাইন দিয়ে তুমি মনে রাখতে পারো যে মানুষের যে রেশমের কাপড়টা পরতেছে মানুষজন, সেটার দাম প্রায় 46,000 টাকা, 46,000। তাহলে মানুষ এবং হচ্ছে রেশম পোকা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সবাই একটু মনোযোগ দাও, এই ছকটা আমরা ইজি এখনই মুখস্থ করে ফেলবো। জাস্ট একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো, এখনই মুখস্থ হবে এটা, কারণ এটা একটু টাফ। তাহলে মানুষ রেশমের কাপড় পরে এবং সেই কাপড়টার দাম হচ্ছে 46,000 টাকা। তাহলে মানুষ রেশমের 46,000 টাকা দামের কাপড় পরে। তাহলে মানুষ আর রেশম দিয়ে মনে রাখবো রেশম পোকা, 46টা ক্রোমোজোম, সিম্পল কথা, 46টা ক্রোমোজোম। তাহলে সিরিয়ালি আমরা যাই। তাহলে প্রথমে মানুষ আর রেশম পোকা আমাদের শেষ। মানুষের বৈজ্ঞানিক নাম তোমাকে পড়তে হবে, এটা একদম ঠোঁটস্থ থাকতে হবে, হোমোসেপিয়েন্স। তো রেশম পোকার বৈজ্ঞানিক নাম পড়তে হবে না, এটা আবার কেউ পড়তে যায় না, রেশম পোকার বৈজ্ঞানিক নাম কি, জীবনেও লাগবে না এটা। মানুষেরটা পড়তে হবে, হোমোসেপিয়েন্স, মানুষ। ওকে, প্রথম কথা। দেন আসো গরু আর ছাগল নিয়ে আসো। গরু আর ছাগল নিয়ে একটু কথা বলি, সিরিয়ালি যাই। গরু এবং হচ্ছে ছাগল, ঠিক আছে। গরু গরু এবং হচ্ছে ছাগল, গরুর বৈজ্ঞানিক নামটা পড়বা বস ইন্ডিকা, ঠিক আছে। গরু হচ্ছে বস, গরু হচ্ছে আমাদের সবার বস, গরু হচ্ছে বস ইন্ডিকা। দেখো গরু, আমরা মাঝে মাঝে গরুকে সার বলি না, যে গরু হচ্ছে সার, সার গরু, সার, ঠিক আছে। সার, ষাট থেকে তুমি মনে করো ষাট, ষাট, সার আর ষাট কিন্তু কাছাকাছি, সার ষাট, ঠিক আছে। আর গরু আর ছাগল, গরুর 4টা পা, ছাগলেরও 4টা পা, দুইটা গৃহপালিত প্রাণী। তাহলে দুইটাই গোয়াল ঘরে থাকে, তাহলে এই দুইটাকে আমরা একটা গোয়াল ঘরে দিয়ে দিলাম। সিম্পল। আমরা 60 নাম্বার যে গোয়াল গোয়াল এটা আছে আমাদের, যে ধরো তোমার বাড়িতে বিশাল ফার্ম হাউস, সেখানে 60 নাম্বার যে গোয়াল ঘরটা, সেখানে তুমি গরু আর ছাগলকে রাখো সাপোজ। তাইলে গরু এবং হচ্ছে ছাগল, গরু ষাঁড় গরু, এটা ধরো ষাঁড় গরু, এখানে অন্য কোনো গরু নাই, গাবি নাই এখানে, ষাঁড় গরু, ষাঁড় গরু, ষাঁড় 60, 60 নাম্বার গোয়ালঘর, সেখানে গরু এবং ছাগল একসাথে বসবাস করে, যেহেতু দুইটা হচ্ছে গৃহপালিত প্রাণী, গৃহপালিত প্রাণী, ঠিক আছে। তাহলে এই দুইটা জিনিস আমি দেখলাম প্রথমে। তাহলে সবাই আমার সাথে রিপিট করো, দেখি সবাই আমার সাথে রিপিট করো, এখনই মুখস্থ হবে এটা। হ্যাঁ, রিপিট করো। হ্যাঁ, তাহলে মানুষ রেশমের কাপড় পরে প্রায় 46,000 টাকা দামের, 46,000 টাকা দামের। তাহলে মানুষ, রেশম পোকা, এই দুইটার ক্রোমোজোম সংখ্যা কত? সবাই একটু বলো কত? 46টা, 46টা। দেন গরু এবং হচ্ছে ছাগল, দুইটা হচ্ছে গৃহপালিত প্রাণী। তাহলে গরু হচ্ছে বস ইন্ডিকা, তাহলে ষাঁড় গরু, ষাঁড় 60, ষাঁড় 60, তাহলে ষাঁড় 60 দিয়ে তুমি মনে রাখবা যে 60। আর গরু এবং ছাগল দুইটা গৃহপালিত প্রাণী এবং দুইটাই আমরা গোয়াল ঘরে রাখতেছি, তাহলে 60 নাম্বার গোয়াল ঘর, তাহলে 60, ঠিক আছে। গরু, ষাঁড়, ছাগল, এই দুইটা হচ্ছে 60। ওকে, তারপরে আসো। এবার আমরা প্রথম দিকে যাই। প্রথম দিকে আমরা কি কি জিনিস পাইছি দেখো। দান, ঠিক আছে, দান, দান, ঠিক আছে, দান এবং হচ্ছে টমেটো, এই জিনিসটা খেয়াল করো। আমি তোমার গল্প বলি যে ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়। তাহলে ভাত আমরা খাই এবং ভাতের সাথে সালাদ হিসাবে কি খাই? টমেটো খাই। ওকে, তাহলে ভাতের সাথে আমরা সালাদ হিসাবে কি খাই? টমেটো খাই। তাহলে এই দুইটা জিনিসকে আমরা একসাথে রাখতে পারি না? তুমি চিন্তা করো যে আমরা নর্মালি ভাত খাচ্ছি, ভাত আসছে ধান থেকে, ধান থেকে ভাত আসতেছে, ধান এবং হচ্ছে টমেটো। তাহলে এই দুইটা জিনিসকে আমরা একসাথে রাখতে পারি। তাহলে এটা হবে 24, ঠিক আছে, 24, 24। তাহলে আজকে তুমি চিন্তা করো 24, 24 তুমি কীভাবে মনে রাখতে পারো? তুমি মনে রাখতে পারো হচ্ছে ধান তোমার কেজি 24 টাকা, অনেক কমে গেছে ধানের দাম, চালের দাম কমে গেছে, 24 টাকা কেজি হয়ে গেছে। আর টমেটো তো এমনিতে এরকমই দাম, ঠিক আছে। তাহলে ধান, টমেটো, এটা হচ্ছে 24 মনে রাখবা। ওকে, দেন গম, তুমি চিন্তা করো গম। তাহলে গম, আমরা ধানের পরিবর্তে তুমি কিন্তু অনেকে হচ্ছে গমের রুটি খাইতে পারে, গমের রুটি, ঠিক আছে, গম দিয়ে।
তাহলে সেক্ষেত্রে তুমি জাস্ট উল্টা দিবা গমের ক্ষেত্রে, যে আমরা ধানের পরিবর্তে গম খাচ্ছি, ধানের পরিবর্তে গম খাচ্ছি, তাহলে গমটা একটু উল্টা দিবা, 42 করে দিবা। 24টাকে উল্টায় তুমি কি করবা, 24টাকে উল্টায় করবা হচ্ছে 42, ঠিক আছে। 24টাকে উল্টায় কি করবা, 42 করবা, 42 করবা, ঠিক আছে। 24টাকে উল্টায় 42 করবা। তাহলে ধান থেকে ভাত আসে, সেটা আমরা খাই, এবং ভাতের সাথে হচ্ছে আমরা টমেটো খাই। তাহলে এই দুইটা হচ্ছে 24 টাকা কেজি, 24। বাট ধানের পরিবর্তে কিন্তু আমরা গমও খাইতে পারি। যখন আমরা ধানের পরিবর্তে গম খাবো তখন 24টাকে উল্টাই দিব, তাহলে হয়ে যাবে 42, 42, ঠিক আছে, 42। তাহলে এখানে ধানের বৈজ্ঞানিক নাম কিন্তু সবাই জানে এবং এটা তোমাকে পড়তে হবে, ওরাইজা সেটিভা, ওরাইজা সেটিভা, এটা তোমাকে পড়তে হবে। ট্রিটিকাম এস্টিবাম, এটা তোমাকে পড়তে হবে, গমের বৈজ্ঞানিক নাম, ঠিক আছে। এই দুটো জিনিস তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে এখনো পর্যন্ত আমরা 3টা জিনিস পড়ছি, দেখো 3টা জিনিস পড়ছি। তাহলে প্রথম জিনিস হচ্ছে মানুষ রেশমের কাপড় পরে, সিম্পল, এবং সেটা কত দাম, 46,000 টাকা দাম। তাহলে মানুষ এবং হচ্ছে রেশমি পোকা, এটা হচ্ছে 46, 46টা ক্রোমোজোম আছে। তারপরে আমরা সেকেন্ডে চলে গেছি, যে আমরা গরু এবং ছাগল নিয়ে কথা বলছি। গরু হচ্ছে এখানে ষাঁড় গরু, ষাঁড় গরু 60 নাম্বার গোয়ালঘর, ষাঁড় গরুর জন্য 60 নাম্বার গোয়ালঘর। তাহলে গরু যেখানে আছে ছাগলও সেখানে আছে, কারণ দুজনে গৃহপালিত। তাহলে গরু এবং হচ্ছে ছাগল দুইটাই হচ্ছে 60, দুইটাই হচ্ছে 60, ঠিক আছে, 60। ওকে, দেন আমরা আরেকটা জিনিস পড়ছি, ধান থেকে ভাত আসে, ভাতের সাথে সালাদ হিসাবে টমেটো খাই। তাহলে দুইটা হবে 24, ঠিক আছে, 24 টাকা কেজি, সব হচ্ছে 24 টাকা কেজি, ঠিক আছে, 24, 24। আর তারপরে তারপরে হচ্ছে আমরা ধানের পরিবর্তে কি খাইতে পারি, গম খাইতে পারি, ধানের পরিবর্তে গম খাইতে পারি। তাহলে সেক্ষেত্রে কত আসবে, সেক্ষেত্রে আমরা উল্টাই দিব, করে দিব হচ্ছে 42, 42, 42 বা 42 করে দিব। ওকে, তারপরে আসো, এখন এখন তোমাদেরকে দেখাই, দেখো। এবার আসো খরগোশ, খরগোশ এবং হচ্ছে কলা, এই দুটো জিনিস তুমি কিভাবে মনে রাখবা, ঠিক আছে। এই দুটো জিনিস যে তুমি মনে রাখবা, যে খরগোশ কি খাইতে পছন্দ করে, কলা খাইতে পছন্দ করে। খরগোশ কি খেতে পছন্দ করে, কলা খেতে পছন্দ করে। আর কলার হালি কত দাম এখন বলো তো, কলার হালি হচ্ছে 44 টাকা দাম। কলার হালি কত, কলার হালি হচ্ছে 44। তাহলে কলা, কলা, ঠিক আছে, কলার বৈজ্ঞানিক নাম তোমাকে জীবনে পড়তে হবে না, কলা 44। আর খরগোশ, খরগোশের বৈজ্ঞানিক নামও তোমাকে জীবনেও পড়তে হবে না, এটা হচ্ছে 44, ঠিক আছে, 44, 44। দেন আরেকটা জিনিস খেয়াল করো, গিনিপিগ, গিনিপিগটা তুমি কি মনে রাখবা, মানুষ কাদেরকে নিয়ে গবেষণা করে, এই যে এত কিছু আবিষ্কার করছে, তখন গিনিপিগদের সবসময় গবেষণার বস্তু বানায়। তাহলে মানুষের সব থেকে শত্রুতা কার সাথে, মানুষের সব থেকে বেশি শত্রুতা হচ্ছে গিনিপিগের সাথে। তাহলে মানুষকে উল্টা করলে আমি গিনিপিগ পাবো, ঠিক আছে, মানুষকে উল্টা করলে কি পাবো, মানুষকে উল্টা করলে গিনিপিগ পাবো, ঠিক আছে, ক্যাভিয়া পোর্সেলাস, এটা তোমাকে একটু পড়তে হবে, গিনিপিগের বৈজ্ঞানিক নামটা, ঠিক আছে, ক্যাভিয়া পোর্সেলাস, কারণ এটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের রিসার্চ পারপাসে আমরা গিনিপিগটাকে ইউজ করি। তাহলে মানুষের সাথে সম্পূর্ণ অপোজিট বৈশিষ্ট্যর কারণে আমরা তাদেরকে সবসময় একটা গবেষণার বস্তু বানাই, যে এত এরকম তারা কেন করতেছে, এভাবে মনে রাখবা, ঠিক আছে, মনে রাখার জন্য। এই জন্য হচ্ছে মানুষের 46, তাহলে তাকে উল্টা দিবা, যে তুমি মানুষের উল্টা, তাহলে হবে 64, ঠিক আছে, মনে রাখার জন্য জাস্ট এভাবে মনে রাখবা, গিনিপিগটা হচ্ছে 64। ওকে, আর এখানে আমরা কি পেলাম, যে খরগোশ কলা খেতে পছন্দ করে, অনেক পছন্দ করে খরগোশ কলা খেতে। এবং কলার হালি কত, কলার হালি হচ্ছে 44 টাকা। কলার হালি কত, কলার হালি হচ্ছে 44 টাকা। গিনিপিগ কি, গিনিপিগ হচ্ছে এক ধরনের বিড়ালের মতো এক ধরনের তোমার প্রাণী, এবং এদের এদের উপর আমরা অনেক ধরনের করি, মানে তোমার হচ্ছে রিসার্চ করি বা গবেষণা করি। এবং গবেষণা যেমন চিন্তা করো, নতুন ড্রাগ যেগুলো আসে, এই ড্রাগগুলো টেস্ট করার জন্য তো অবশ্যই কোনো প্রাণী দরকার। আগেকার যুগে যখন তোমার চিন্তা করো, আগেকার যুগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা এর আগে তারা যখন একটা মেডিকেল রিসার্চ করে আবিষ্কার করতো, তখন তারা কাদের উপর
সেটা প্রয়োগ করতো, তখন কিন্তু তোমার কৃতদাস যারা ছিল বা ব্ল্যাক পার্সন যারা ছিল বা যুদ্ধের বন্দী যারা ছিল, এদের উপর তারা সেটা প্রয়োগ করে তারপর তারা সাধারণ মানুষের উপর প্রয়োগ করতো। কিন্তু বর্তমানে তো মানবাধিকার অনেক ভালোভাবে গৃহীত হয়, এখন সেই আগের কৃতদাস প্রথা নাই, আগের মতো যুদ্ধবন্দী নাই, এখন তারা টেস্ট করে হচ্ছে গিনিপিগের উপর। ঠিক আছে, গিনিপিগ তোমরা গুগলে সার্চ দিলে দেখতে পারবা গিনিপিগ কি। ঠিক আছে, এটা নিয়ে কথা না বলি। দেখো, আচ্ছা এটা কে করছে প্রশ্ন? গিনিপিগ কি এটা দেখে কি হবে, তোমার তো পড়তে হবে, বুঝছো? মঞ্জুর, তুমি গিনিপিগ দিয়ে কি করবা? গিনিপিগ না দেখে পড়াশোনা করো, কিভাবে মনে রাখতে পারবা সেদিকে খেয়াল মনোযোগ দাও। আচ্ছা আসো, তাহলে গিনিপিগ হচ্ছে মানুষের, মনে রাখবা মানুষের উল্টা স্বভাব, তাদেরকে ধরে আমরা সবসময় কাটি, এই জন্য মানুষের উল্টা 46। ঠিক আছে, 46। ওকে, আসো এরপরে আসো। দেখো এখন আর দুইটা জিনিস, একটা হচ্ছে গোল আলো এবং হচ্ছে গরিলা, গোল আলো এবং হচ্ছে গরিলা। তাইলে তুমি একটু দেখো, আমি যদি তোমাকে লিখি জিনিসটা যে মানুষ আর হচ্ছে রেশম পোকা, মানুষ আর হচ্ছে রেশম পোকা, মানুষ এবং হচ্ছে রেশম পোকা, তাহলে মানুষ এবং রেশম পোকা হচ্ছে 46, কারণ মানুষ রেশমি কাপড় পরে, সেটা হচ্ছে প্রায় 46,000 টাকা দাম। মানুষ থেকে একটু বড়, মানুষের সাইজ থেকে একটু বড় হচ্ছে গরিলা। ঠিক আছে, মানুষের থেকে একটু বড় হচ্ছে গরিলা, এবং এই গরিলা প্রচুর গোলালু খায়। এই গরিলা কি খায়? প্রচুর, এই গরিলা প্রচুর গোলালু খায়। এই গরিলা কি খায়? এই গরিলা প্রচুর গোল আলু খায়। ঠিক আছে, এই গরিলা কি খায় বলো? প্রচুর গোল আলু খায়। এই গরিলা প্রচুর গোল আলু খায়। এই গরিলা কি খায়? প্রচুর গোল আলু খায়। এজন্য মানুষের থেকে 2টা ক্রোমোজোম এদের বেশি থাকে, যেহেতু সাইজ বড়, মানুষ থেকে বড়। ঠিক আছে, মানুষ থেকে কি? মানুষ থেকে বড়। ঠিক আছে, মানুষ থেকে বড় গরিলা এবং গোলালু, তাহলে এদের ক্রোমোজোম সংখ্যা 2 বেশি থাকে, এটা হচ্ছে 48। তাহলে গরিলা প্রচুর কি খাইতে পছন্দ করে বলো তো? গরিলা প্রচুর কি খাইতে পছন্দ করে? গরিলা প্রচুর গোলালু খাইতে পছন্দ করে। তাহলে এদের দুজনের ক্ষেত্রে হবে 48। ঠিক আছে, এদের দুজনের ক্ষেত্রে কত হবে? 48। ঠিক আছে, 48 হবে দুজনের ক্ষেত্রে। কি হবে? 48 হবে, 48 হবে। ঠিক আছে, 48 হবে, 48 হবে। ঠিক আছে, তারপরে আসো, তারপর হচ্ছে আমাদের 18। ঠিক আছে, 18 দিয়ে আমরা কিভাবে মনে রাখবো? ঠিক আছে, 18 দিয়ে মনে রাখবো হচ্ছে মেকআপ 18, মেকআপ 18, মেকআপ 18, যে আমরা 18 নাম্বার দিয়ে আমরা একটা মেকআপ করছি, জাস্ট এভাবে মনে রাখবো মেকআপ 18, বা 18 টাকা দিয়ে আমরা মেকআপ করছি, বা 18টা উপাদান দিয়ে আমরা মেকআপ করছি। ঠিক আছে, এটা মনে রাখবা। মেকআপ 18, মেকআপ 18। মতে হচ্ছে মূলা, মতে হচ্ছে মূলা, মূলার বৈজ্ঞানিক নাম পড়তে হবে না। ঠিক আছে, কতে হচ্ছে বাঁধাকপি, কপি, কতে হচ্ছে কপি, কতে হচ্ছে কপি, এটা হচ্ছে বাঁধাকপি, আর এটা হচ্ছে পেঁপে, পেঁপে। ঠিক আছে, পেঁপে, 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 পেঁপে। তাহলে মেকআপ, ঠিক আছে, মেকআপ, মেকআপ, মেকআপ 18, মেকআপ 18। ঠিক আছে, মেকআপ 18, মেকআপ 18। ঠিক আছে, মেকআপ 18 মনে রাখবা। মতে হচ্ছে মূলা, আর কতে হচ্ছে কপি। ঠিক আছে, কপি, আর পথে হচ্ছে পেঁপে, পথে হচ্ছে পেঁপে। ঠিক আছে, পপে হচ্ছে পেঁপে। তারপর দেখো সোনা ব্যাংক, আমাদের সোনার ছেলেরা 26শে মার্চ তারা স্বাধীনতা নিয়ে আসছে। ঠিক আছে, স্বাধীনতা নিয়ে আসছে। তাহলে 26শে মার্চ তারা আমাদের সোনার ছেলেরা কি নিয়ে আসছে? স্বাধীনতা নিয়ে আসছে। তাহলে এটা হবে 26, এটা হচ্ছে 26। ঠিক আছে, এটা হবে কত? 26 হবে, 26 হবে। ঠিক আছে, 26 হবে। ওকে, তারপর দেখো ইঁদুর। ঠিক আছে, ইঁদুর, 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 ইঁদুর কি খায়? প্রচুর, ইঁদুর প্রচুর চীনাবাদাম খায়। ইঁদুর প্রচুর প্রচুর কি খায়? ইঁদুর, ইঁদুর প্রচুর কি খায়? ইঁদুর প্রচুর চীনাবাদাম খায়, ইঁদুর প্রচুর চীনাবাদাম খায়। এবং চীনাবাদাম নর্মালি আমরা কত টাকার চীনাবাদাম তারা খায়? এটা হচ্ছে 40 টাকার চীনাবাদাম খায়। ঠিক আছে, ইঁদুর হচ্ছে 40 টাকার চীনাবাদাম খায়। ওকে, তারপর তুমি দেখো আর
দুইটা জিনিস আমরা পড়বো জাস্ট শুধুমাত্র। সবার কম কোনটা? গোলকৃমি, ঠিক আছে, গোলকৃমি এটা হচ্ছে 2। আমরা একটু আগেও পড়ছি, ছকের আগেও আমরা পড়ছি যে গোলকৃমিতে প্রতি কোষে ক্রোমোজোম সংখ্যা কত, এটা হচ্ছে 2। আমরা আগেও পড়ছি গোলকৃমিতে 2টা ক্রোমোজোম থাকে, গোলকৃমি। আর সব থেকে বেশি থাকে কোথায়, এটা তোমাকে পড়তে হবে। কবুতর, কলাম্বা লিবিয়া, কলাম্বা লিবিয়া কবুতর, এটা হচ্ছে 80, ঠিক আছে, 80। এই যে আমরা আমাদের লাইন বলছি, দেখো এই যে এখানে আমরা লাইনটা বলছি যে উচ্চতর জীবে প্রতি দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা 2 থেকে 80 হইতে পারে, 2 থেকে 80 হইতে পারে। তাহলে একটা রেঞ্জ আমরা দিয়ে দিছি 2 থেকে 80, 2 থেকে 80। তাহলে 2 থেকে 80 এর ভিতরে 2 কাদের? 2 হচ্ছে আমাদের গোলকৃমি, গোলকৃমির হচ্ছে 2 এবং 80 হচ্ছে কবুতর, 80 হচ্ছে কবুতর, ঠিক আছে, 80 হচ্ছে কবুতর। তাহলে এই কয়েকটা জিনিস তোমাকে একটু পড়তে হবে। আর হচ্ছে হাইড্রা, তুমি এটা মনে রাখতে পারো যে হাইড্রার 32টা দাঁত। আমি তোমাদেরকে প্রথমে সব জিনিস বলে দিলাম যে কীভাবে সব কিছু মনে রাখতে পারবা, বাট এখন আমি সিলেক্টিভ ওয়েতে আগাবো। আগে তোমাদেরকে সব জিনিস আমি বললাম যে সবগুলা জিনিস যদি তুমি মনে রাখতে চাও তাহলে এভাবে এভাবে মনে রাখতে পারো, বাট যদি সবার সব কিছু মনে না থাকে তাহলে এখন আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো এবং এগুলো অবশ্যই মনে রাখতে হবে। কেউ যদি আমি যেগুলো বলছি সবগুলো মনে রাখতে পারো খুবই ভালো, বাট এগুলো যদি মনে রাখতে না পারো তাহলে আমি এখন জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো বলবো এবং এগুলো থেকে পরীক্ষাতে আসবে এবং এগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি একটু রিক্যাপ করি আমি কি কি জিনিস বলছি যেগুলো তোমার দরকার। তাহলে প্রথম হচ্ছে আমাদের মানুষ রেশমের কাপড় পরে, সেটা কত দাম? সবাই একটু বলো কত দাম? 46,000 টাকা। তাহলে 46, তাহলে মানুষ এবং হচ্ছে রেশমি পোকা, তাহলে মানুষ এবং হচ্ছে রেশমি পোকা। তাহলে সবাই একটু মুখস্থ করার চেষ্টা করো, জাস্ট শুনলাম আর এক কান দিয়ে শুনলাম এক কান দিয়ে বের করে দিলাম না, এটা কিন্তু হবে না। তাহলে মানুষ রেশমি পোকা এটা হচ্ছে 46। তারপরে আমি চলে গেছি গরু আর ছাগলে। মানুষের আশেপাশে কারা থাকে? গরু ছাগল থাকে। তাহলে গরু এবং ছাগল, এবং গরুটা হচ্ছে ষাঁড় গরু, গরুটা হচ্ছে কি? গরুটা হচ্ছে ষাঁড় গরু। ষাঁড় গরুকে আমি রাখছি 60 নাম্বার। ষাঁড় গরুকে আমি কোথায় রাখছি? ষাঁড় গরুকে আমি রাখছি আমাদের 60 নাম্বার গোয়াল ঘরে, 60 নাম্বার গোয়াল ঘরে, ঠিক আছে, 60 নাম্বার গোয়াল ঘরে রাখছি। তাহলে গরুর সাথে রাখছি ছাগলকে, সেটা হবে 60। ওকে, তারপরে আসো, তারপরে আমরা ধান নিয়ে আসলাম। দেখো আমার মুখস্থ হয়ে গেছে, তোমাদেরও মুখস্থ হয়ে যাওয়ার কথা। যদি তোমরা আমার সাথে রিপিট করতো তাহলে কিন্তু মুখস্থ হয়ে যেত। তো খুবই সাবধান, ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না। একটা কথা মেন, যে ক্লাস করতেছো, ক্লাসের পরে যদি আবার এক্সট্রা করে পড়তে হয় তাহলে ক্লাস করে লাভ কি? আমার কথা হচ্ছে এই জায়গায় যে ক্লাসের 2 ঘন্টা টাইম দিচ্ছ, এরপর যদি আরও 2 ঘন্টা দাও, কেন 4 ঘন্টা টাইম দিবা? জাস্ট কনসেন্ট্রেট বাড়ো, জাস্ট মনোযোগটা বাড়ো। তাইলে ধান থেকে তোমার চাল আসতেছে, ওকে, তাহলে চাল সাথে আমরা টমেটো খাচ্ছি সালাদ হিসাবে, তাহলে টমেটো, তাহলে ধান এবং হচ্ছে টমেটো, ওকে, এই দুইটা আমরা 24 টাকা কেজি ধরে কিনতেছি, তাহলে এটা হচ্ছে 24, এটা হচ্ছে 24। এবার তুমি চিন্তা করো ধানের পরিবর্তে চালের পরিবর্তে তুমি গম খাইতে পারো, তাহলে গমের ক্ষেত্রে হবে 42, গমের ক্ষেত্রে কি হবে? গমের ক্ষেত্রে হবে 42। ওকে, দেন আমাদের খরগোশ কি খাইতে পছন্দ করে? আমাদের খরগোশ কি খাইতে পছন্দ করে? কলা খাইতে পছন্দ করে। খরগোশ কলা খাইতে পছন্দ করে। এবং কলার হালি কত? কলার হালি হচ্ছে 44। কলার হালি কত? কলার হালি হচ্ছে 44, ঠিক আছে। খরগোশ কলা কত? খরগোশ কলা খায়, এটা কত বলো? 44, ঠিক আছে, 44। ওকে, তারপর আসো, মানুষ সবসময় কাদেরকে মানে গবেষণার বস্তু বানায়? তার অপোজিট গিনিপিগকে। তাহলে গিনিপিগ মানুষেরটাকে উল্টা করে তৈরি হয়। তাহলে 46 মানুষ এবং হচ্ছে রেশম পোকা। মানুষ রেশমি কাপড় পরে 46,000 টাকা দাম। তাহলে তার উল্টাটা কত হবে? 64, 64 হবে, 64। তাহলে 64 হবে কার? গিনিপিগের। 64 হবে কার? গিনিপিগের। ওকে, তারপর তুমি আসো মানুষের থেকে বড়কে। মানুষের থেকে বড় হচ্ছে গরিলা, ঠিক আছে, গতে গরিলা গতে গোল আলো, তাহলে গরিলা খায় গোল আলো। তাহলে মানুষ থেকে বড়, মানুষ থেকে 2 সাইজ বড় হচ্ছে গরিলা। তাহলে 46 থেকে তুমি 2 যোগ করবা, কত হবে? 48 হবে, ঠিক আছে, মানুষ থেকে 2 যোগ করে দিবা 48, ঠিক আছে, এটা। আর ইঁদুর খাবে কি? আমাদের ইঁদুর খাবে চীনাবাদাম, ঠিক আছে, 40 টাকার চীনাবাদাম খাবে। তাহলে ইঁদুররা 40 টাকার চীনাবাদাম খাবে। তাহলে ইঁদুর আর চীনাবাদাম হচ্ছে 40, ক্রোমোজোম হচ্ছে 40। আর তোমাকে লাস্টে বললাম যে হাইড্রার দাঁত কয়টা? হাইড্রার দাঁত মনে রাখবা, হাইড্রার দাঁত না কোর্সিকা মনে রাখবা। তাহলে মনে রাখবা না, কোর্সিকা মনে রাখার দরকার নেই, তাহলে প্যাস লাগবে। মনে রাখবা হাইড্রার দাঁত হচ্ছে 32টা, তাহলে হাইড্রা দিয়ে 32টা মনে রাখবা, ঠিক আছে। হাইড্রার দাঁত হচ্ছে
32টা। এখন বৈজ্ঞানিক নাম তোমার কী কী জিনিস লাগবে? এই যে ধানেরটা তোমাকে পড়তে হবে, ধানের বৈজ্ঞানিক নাম, গমেরটা পড়তে হবে, আর ভুট্টাটা পড়তে হবে। ঠিক আছে, ভুট্টাটা পড়বা, পেঁয়াজেরটা পড়বা, পেঁয়াজের বৈজ্ঞানিক নামটা একটু পড়বা। ওকে, দেন গোলালের বৈজ্ঞানিক নামটা পড়বা, সোলানাম টিউবারোজাম, এটা একটু পড়বা, গোলালের বৈজ্ঞানিক নামটা একটু পড়বা। তারপর আসো এখান থেকে, আর লাগবে না। এরপর আসো মানুষেরটা তো অবশ্যই পড়বা, গরুরটা পড়বা, ছাগলেরটা পড়া দরকার নাই, কবুতরেরটা পড়বা। ঠিক আছে, তারপর হচ্ছে গরিলারটা কি পড়বা, গরিলা গরিলা একবার রিডিং পড়ে নিবা, গরিলা গরিলা। আর গিনিপিগেরটা পড়তে হবে, গিনিপিগের বৈজ্ঞানিক নামটা লাগবে, কেভিয়া পড়সেলাস, গিনিপিগেরটা লাগবে। ঠিক আছে, গৃহমাছি এটার বৈজ্ঞানিক নামটা পড়বা, মাস্কা ডোমেস্টিকা, এটা একটু পড়বা। ঠিক আছে, মাস্কা ডোমেস্টিকা। ওকে, দেন গোলক্রেমি, এটা হচ্ছে অ্যাসকারিস, গোলক্রেমি হচ্ছে অ্যাসকারিস, অ্যাসকারিস মেগালোসেফালাস। ঠিক আছে, এটা একটু পড়বা। দেন হাইড্রা, তুমি সবাই জানো হাইড্রা, নতুন করে বলার কিছু নাই, হাইড্রা ভালগারিস। তাহলে এই কয়েকটা জিনিস, এই কয়েকটা বৈজ্ঞানিক নাম তোমাকে একটু পড়তে হবে। যে প্রথমে দান থেকে তোমাকে যাইতে হবে, দানের বৈজ্ঞানিক নাম কি, ওরাইজা সেটিভা, গমেরটা কি, ট্রিটিকাম এস্টিভাম, ভুট্টারটা পড়বা, পেঁয়াজেরটা পড়বা, গুল আলুরটা পড়বা, এখান থেকে কয়েকটা, গুল আলুরটা পড়বা, এই কয়েকটা। এখান থেকে মানুষেরটা পড়বা, গরুরটা পড়বা, কবুতরেরটা পড়বা, কোলাম্বা লিভিয়া, কবুতরেরটা পড়বা। তারপর সে গরিলারটা পড়বা, গরিলারটা পড়বা, গৃহমাছিরটা পড়বা। ঠিক আছে, গিনিপিগেরটা পড়বা, আর হাইড্রেটটা পড়বা, আর হচ্ছে গোলক্রেমি অ্যাসকারিস, এই কয়েকটা জিনিস পড়বা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস পড়বা। ওকে, তাহলে এটা হচ্ছে, হ্যাঁ ওকে, হ্যাঁ আমি টাইম নিচ্ছি কেন, যাতে তুমি একদম কমপ্লিট হয়ে যায়, এই জন্য টাইম নিচ্ছে তোমাদেরকে, এত ধরে ধরে এত বারবার করে পড়াচ্ছে। তা যদি মুখস্থ না হয় তাহলে কিন্তু তোমাদের, মানে আমাদের পরিশ্রমটা হচ্ছে ব্যর্থ। এত ক্লাস, এত রিভিশন ক্লাস, এতগুলো ক্লাস নিচ্ছি আমরা, তোমরা যদি না পারো তাহলে কিন্তু আমাদের জন্য এটা তোমাদের থেকে বেশি কষ্ট লাগার কথা। ঠিক আছে, কারণ এতক্ষণ দাঁড়ায় এত টাইম নিয়ে ক্লাস নিচ্ছে, তাও মুখস্থ হচ্ছে না, এক কান দিয়ে ঢুকে এক কান দিয়ে বের করে দিচ্ছ, এটা কিন্তু কোনো স্টুডেন্টের, মানে ভালো স্টুডেন্টের লক্ষণ না, এটা খুবই সাবধান। ওকে, তারপর দেখো, এখন দেখো, তাহলে তোমার যদি এই সব কিছু মনে নাও থাকে, তাহলে কী কী জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। যেমন ধান তোমাকে মনে রাখতে হবে, গম, ঠিক আছে, ভুট্টা, পেঁয়াজ, পেঁয়াজটা অবশ্যই লাগে, পেঁয়াজ হচ্ছে 16টা ক্রোমোজোম থাকে। তোমরা কোষ বিভাজনের সময় পড়ছো, কোষ বিভাজনের লাস্টের দিকে কিন্তু ছিল যে পেঁয়াজের 16টা ক্রোমোজোম ব্যবহারিকে ছিল, যেটা আমরা দেখবো অণুবীক্ষণ যন্ত্রের নিচে, খুবই ইম্পর্টেন্ট, পেঁয়াজের ক্রোমোজোম বা 16টা একদম মুখস্থ থাকা লাগবে। এটা তোমার এর 4টা এখান থেকে অবশ্যই তোমাকে পড়তে হবে। ঠিক আছে, এর 4টা তোমাকে অবশ্যই পড়তে হবে। এরপর আসে এখান থেকে মানুষেরটা তো ভুলা যাবে না, সব কিছু ভুলে যাও, নিজের নামও ভুলে যাও, কিন্তু মানুষের ক্রোমোজোম ভুলা যাবে না। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তারপর গরু, ছাগল, কবুতর, গরু, ছাগল, কবুতর, গিনিপিগ, গিনিপিগ, ঠিক আছে, গিনিপিগ, গোলকৃমি, রেশম পোকা, আর হচ্ছে হাইড্রা, এই কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। ঠিক আছে, এখান থেকে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, ধান, গম, ভুট্টা, পেঁয়াজ, ঠিক আছে, এই কয়েকটা। এখান থেকে মানুষ, গরু, ছাগল, কবুতর, তারপর হচ্ছে গিনিপিগ, ঠিক আছে, গিনিপিগ, তারপর হচ্ছে গোলকৃমি, আর হচ্ছে রেশম পোকা, আর হচ্ছে হাইড্রা। ঠিক আছে, এই কয়েকটা জিনিস তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। হাইড্রাটা অবশ্যই মনে রাখবে, 32টা। ঠিক আছে, হাইড্রা। ওকে, তারপর আসো সামনের দিকে যাই। ওকে, তাহলে মানব দেহে ক্রোমোজোমের গড় দৈর্ঘ্যটা একটু পড়বা, 4 থেকে 6 মাইক্রোমিটার। যে মানুষের দেহে যে ক্রোমোজোমটা আছে তার গড় দৈর্ঘ্য কত, মানে অ্যাভারেজ লেংথ কত, এটা হচ্ছে 4 to 6 মাইক্রোমিটার। 4 to 6 মাইক্রোমিটার, 1 মাইক্রোমিটার ইকুয়াল টু 10/6 মিটার। ওকে, তাহলে এবার আসো ক্রোমাটিন, ক্রোমাটিন যে জিনিসটা, ক্রোমাটিন, ঠিক আছে, ক্রোমাটিন। তাহলে ক্রোমাটিনটা মেইনলি হচ্ছে আমাদের ক্রোমোজোমের যে অংশটা, যেটা হচ্ছে তোমার সুতার মতো, যেটা পরবর্তীতে গিয়ে কনডেন্সড যখন হয়, ঘনীভূত যখন হয়, তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলি। তো নর্মালি সুতার মতো যে স্ট্রাকচার, সেটা হচ্ছে আমাদের ক্রোমাটিন। এখন এই ক্রোমাটিনটা কী কী জিনিস নিয়ে তৈরি হয়, ঠিক আছে, কী কী জিনিস নিয়ে তৈরি হয়, এটা তোমাকে একটু পড়তে হবে। দেখো, নর্মালি আমাদের এই যে ডিএনএটা যাচ্ছে, নিশ্চয়ই ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, তাই না? তোমরা সবাই জানো ক্রোমোজোমের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ আছে। এই ডিএনএটা একটা প্রোটিনকে চারদিক থেকে আবরণ করে রাখে, সেটা হচ্ছে হিস্টোন প্রোটিন। এই যেগুলো, এগুলো হচ্ছে হিস্টোন প্রোটিন। তোমার বইতে একটু খেয়াল করো,
একটু খেয়াল করো, একটু খেয়াল করো জাস্ট, যে এরকম লম্বা লম্বা কিছু দাগ চলে গেছে, কিছু কিছু রেখা চলে গেছে, যেগুলো হচ্ছে ডিএনএ, এবং তারা একটা হিস্টোন প্রোটিনকে, এক ধরনের প্রোটিনকে চারদিক থেকে আবৃত করে রাখতেছে, হিস্টোন প্রোটিনকে। ওকে, হিস্টোন প্রোটিনকে আবৃত করে রাখতেছে। এই জন্যই বলতেছে যে এই ক্রোমাটিনটা ডিএনএ প্রোটিন যৌগ। তাহলে আমার এখানে যে স্ট্রাকচারটা আছে, এখানে যে ক্রোমাটিন ফাইবারটা আছে, এখানে আসলে কী কী জিনিস আছে? ডিএনএ আছে, এবং ডিএনএটা কাকে চারদিক থেকে ঘিরে ধরতেছে বা পেঁচায় ধরতেছে একটু সময় পর পর, কিছু কিছু জায়গা পর পর? হিস্টোন প্রোটিনকে। তাহলে হিস্টোন প্রোটিনের চারদিকে ডিএনএ আছে, এই জন্য বলতেছে যে এটা ডিএনএ প্রোটিন যৌগ, এবং প্রোটিনটা হচ্ছে হিস্টোন, অন্য কোনো কিছু না, হিস্টোন প্রোটিন। ওকে, এবার নিউক্লিওজোম জিনিসটা কি? ধরো এটা হচ্ছে আমাদের হিস্টোন, এর চারদিকে যখন ডিএনএ আছে, এর চারদিকে ডিএনএ আছে, তারপর ডিএনএটা চলে গেল, এখানে আবার হিস্টোন, এর চারদিকেও ডিএনএ যাচ্ছে। তার মানে হিস্টোন প্রোটিন, এর চারদিকে হচ্ছে ডিএনএ। এই যে অবস্থাটা, এই যে গঠনটা, এই অবস্থাকে বলা হয় নিউক্লিওজোম। ঠিক আছে, যে হিস্টোন প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে এই ডিএনএটা যখন হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত থাকে, তখন সেই অবস্থাকে বলা হয় নিউক্লিওজোম। মেন জিনিসটা খেয়াল করো, তাহলে হিস্টোন প্রোটিনের সাথে যুক্ত অবস্থায় ডিএনএকে বলা হয় নিউক্লিওজোম, নিউক্লিওজোম। ঠিক আছে, আর এই যে সম্পূর্ণ স্ট্রাকচারটা, এই সব কিছু, ঠিক আছে, এই যে এখান থেকে একটা ডিএনএ গেল, হিস্টোন প্রোটিন কভার করলো, আবার ডিএনএ বের হলো, এভাবে গেল, এভাবে গেল, এই যে স্ট্রাকচারের সম্পূর্ণটা একটা তন্তু, এটাই হচ্ছে মেনলি আমাদের ক্রোমাটিন তন্তু। এটা যখন বেশি ঘনীভূত হবে, একটু আরও মোটা হবে, আরও খাটো হবে, তখন সেটাকে আমরা বলবো ক্রোমোজোম। ওকে, ওকে, আসো, ওকে, তারপর আসো, এবার দেখো রঞ্জক ধারণের ভিত্তিতে ক্রোমাটিন দুইটা ভাগে ভাগ করি, রঞ্জক ধারণের উপর ভিত্তি করে। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে ইওক্রোমাটিন। রঞ্জক মানে কি? বিভিন্ন ধরনের কালার বা হচ্ছে ডাই, বিভিন্ন ধরনের পদার্থ, যেগুলোকে আমরা ক্রোমোজোমের কালারিংয়ে ইউজ করতে পারি, কারণ এটাই একমাত্র যেটা রং ধারণ করে। এজন্যই তো আমরা তাদেরকে ক্রোমোজোম বলছি। ক্রোমা মানে হচ্ছে রং, আর সোমা মানে হচ্ছে বডি, রঞ্জিত দেহ বা রং ধারণ করতে পারে এরকম দেহ। ওকে, তাহলে এখন এখানে মেইন জিনিসটা কি? ইওক্রোমাটিন এবং হেটারোক্রোমাটিনের ভিতরে মেইন জিনিসটা কি? দেখো, মেইন জিনিসটা তোমাকে একটু বোঝাই আমি। একটা, এখানে তুমি কিছু ক্রোমাটিন তন্তু দেখতেছো, এখানে কিছু ক্রোমাটিন তন্তু দেখতেছো, তোমার বইতে একটু খেয়াল করো জাস্ট। এখন এখানে ক্রোমাটিন ফাইবারগুলো বেশি কুণ্ডলিত, তোমার বইতে দেখতেছো খুবই কুণ্ডলিত, মানে এত কুণ্ডলিত যে এদের পাক টাক এগুলো বের করতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানে দেখো কোনো মানে কুণ্ডলী না, একদম নর্মাল, সিম্পল, একদম নর্মাল, একদম কম কুণ্ডলিত। তাহলে ক্রোমাটিনের ক্ষেত্রে কিছু অংশ কম কুণ্ডলিত থাকে, একদম কম কুণ্ডলিত থাকে, আর কিছু অংশ অনেক বেশি কুণ্ডলিত থাকে। তাহলে যে অংশ কম কুণ্ডলিত থাকে সেটা হচ্ছে ইওক্রোমাটিন, ভালো ক্রোমাটিন, এটা হচ্ছে ইওক্রোমাটিন বা ভালো ক্রোমাটিন। আর যে অংশটা বেশি কুণ্ডলিত থাকে সেটাকে বলা হয় হেটারোক্রোমাটিন, সেটাকে বলা হয় হেটারোক্রোমাটিন, হেটারোক্রোমাটিন। তাহলে মেইন পার্থক্যটা খেয়াল করো, যে একটা হচ্ছে ইওক্রোমাটিন, যেটা হচ্ছে কম কুণ্ডলিত, আর হেটারোক্রোমাটিন এটা হচ্ছে অধিক কুণ্ডলিত। এখন তুমি চিন্তা করো ভাই, একটা জিনিস বেশি কুণ্ডলিত, বেশি জিলাপির প্যাঁচ, তাকে দিয়ে কোনো কাজ হবে? যে জিলাপির প্যাঁচ, ওরে দিয়ে কোনো কাজ হয়? ওদের কোনো কাজ হয় না। যে ভালো মানুষ তাকে দিয়ে কাজ হয়। ঠিক আছে, তাহলে ইওক্রোমাটিনটা এমআরএনএ সংশ্লেষণে অংশগ্রহণ করবে, তাই না? তাহলে ইওক্রোমাটিন এখানে যে ডিএনএটা আছে সেখান থেকে ট্রান্সক্রিপশন হয়ে এমআরএনএ হবে, কারণ সে ভালো মানুষ, তাকে দিয়ে কাজ হবে। বাট যে হ্যাটারো, যে অনেক বেশি কুণ্ডলিত, তার প্যাচ খুলতে লাগবে একদিন, তাকে দিয়ে আর কোনো কাজ হবে না। তাইলে তাকে দিয়ে আমরা কোনো এমআরএনএ সংশ্লেষণ করতে পারবো না, তাকে দিয়ে আমরা কি করতে পারবো না? এমআরএনএ সংশ্লেষণ করতে পারবো না। তাইলে এখানে আমরা ক্রোমাটিনের রঞ্জক ধারণের ভিত্তিতে, ঠিক আছে, রঞ্জক ধারণের ভিত্তিতে, ঠিক আছে, আমরা মেইনলি এদেরকে দুইটা
ভাগে ভাগ করছি। একটা হচ্ছে হেটারোক্রোমাটিন, একটা হচ্ছে ইওক্রোমাটিন। বাট এদের বেসিক পার্থক্যটা আমরা করতেছি কুণ্ডলী পাকানো অবস্থা দেখে, যে একটা বেশি কুণ্ডলিত, অনেক বেশি প্যাচ থাকে, সো তাকে দিয়ে কোনো কাজ হয় না, তাকে দিয়ে আমরা এমআরএনএ সংশ্লেষণ করতে পারি না। অনেক কুণ্ডলিত, কুণ্ডলী পাকাইতে এটা ঠিক করতে সময় লাগে অনেক, কিন্তু কাজ হয় না, এটা দিয়ে এমআরএনএ সংশ্লেষণ হয় না। আর একটা অংশ হচ্ছে কম কুণ্ডলিত, এ হচ্ছে ভালো, এই জন্য বললাম তাকে ইওক্রোমাটিন। ঠিক আছে, হ্যাঁ। তাহলে সমান এবং সমান্তরাল একজোড়া ক্রোমাটিড থাকে, এটা তোমাকে আগে দেখাইছি, ক্রোমাটিড তোমাকে আগে দেখাইছি। মাঝখান দিয়ে তুমি যদি যাও মাঝখান দিয়ে, তাহলে দুই পাশে দুইটা ক্রোমাটিড থাকে একটা ক্রোমোজোমে। ঠিক আছে, দুইটা ক্রোমাটিড থাকে। এই পর্যন্ত ক্লিয়ার কিনা যে ক্রোমাটিড তোমাকে বলছি, তাহলে একটা ক্রোমোজোমে দুইটা ক্রোমাটিড, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সিস্টার। আর দুইটা আলাদা আলাদা ক্রোমোজোমের থাকলে সেটা হবে নন সিস্টার। আর একজন বিজ্ঞানীর নাম দিয়েছে, এটা একটু পড়বা, যাদেরকে ক্রোমোনেমাটা নামকরণ করছে, ক্রোমোনেমাটা। তাহলে ক্রোমোনেমাটা ক্রোমাটিড সেম নাম, ঠিক আছে। এবং ক্রোমাটিড দুটো যখন আলাদা হয় তখন কোন ধাপে হয়? অ্যানাফেজ পর্যায়ে হয়। অ্যানাফেজ পর্যায়ে এই ক্রোমাটিডগুলো আলাদা হয়। কোষ বিভাজন, এটা তোমরা পড়ছো যে দুইটা ক্রোমাটিড দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। দুইটা ক্রোমাটিড তো তারা ছিলই, তারা নর্মাল স্বাভাবিক অবস্থায় কিন্তু দুইটা ক্রোমাটিড তারা ছিলই। পরবর্তীতে মাঝখান দিয়ে ভাগ হয়ে একটা সেলে চলে যায়, একটা আলাদা সেলে চলে যায়। তোমরা পড়ছো না? এটা কোন ধাপে যায়? অ্যানাফেজ বা গতি পর্যায়। অ্যানাফেজ বা হচ্ছে গতি পর্যায়ে দুইটা ক্রোমাটিড দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। যখন তারা আলাদা কোষে যায়, আলাদা কোষে যায়, তখন সেটা দুইটা ক্রোমোজোমে পরিণত হয়। তাহলে আমাকে বলো এই পর্যন্ত মুখস্থ হয়েছে কিনা। মুখস্থ না হলে মুখস্থ করো এবং আমাকে জানাও। আমাকে জানাও এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে ওকে, তাহলে দেখো আরেকবার পড়তে হবে, ঠিক আছে। রাজা, চলো আমরা আরেকবার পড়ি। ওর নাম রাজা না, ওর নাম আমি ভুলে গেছি, ওর নাম ভুলে যাই। এতটুকু মনে আছে ওর নাম রাজা না, বাট হ্যাঁ, জাস্ট এই কয়েকটা জিনিসই, যে কে ক্রোমাটিনের মূল উপাদান কি, ডিএনএ প্রোটিন যৌগ, ঠিক আছে। দুই ধরনের হয়, হেটারোক্রোমাটিন আর হচ্ছে ইওক্রোমাটিন। হেটারোক্রোমাটিন এবং হচ্ছে ইওক্রোমাটিন। ইও মানে হচ্ছে ভালো, তার প্যাচ গুছ কম, ঠিক আছে। আর হেটারোক্রোমাটিন এর অনেক প্যাচ থাকে, সো এর দিয়ে কোনো কাজ হয় না। জাস্ট এমআরএনএ সংশ্লেষণের যে কাজটা, এটা আমরা ইওক্রোমাটিনকে দিয়েই করি আসলে। চলো দেন সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। সেন্ট্রোমিয়ার, তাহলে মাঝখানে যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা বলছে যে মুখ্য কুঞ্চন বা প্রাইমারি কনস্ট্রিকশন, এই জিনিসটা কি? মুখ্য কুঞ্চন বা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন, যে সেন্ট্রোমিয়ারের যে অবস্থান, সেই অবস্থানে ক্রোমোজোমের একটা খাস সৃষ্টি হয়। সেন্ট্রোমিয়ারের যে অবস্থান, এই অবস্থানে ক্রোমোজোমে একটা খাস সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্রাইমারি কনস্ট্রিকশন। একটু খেয়াল করো জিনিসটা কি আসলে। নর্মালি আমার ক্রোমোজোমে একটা ক্রোমাটিড যাচ্ছে, এখানে একটা ক্রোমাটিড, দেখো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে এই জায়গায় একটা খাস সৃষ্টি হয়েছে, একটা গর্তের মতো সৃষ্টি হয়েছে, একটা ক্যাভিটির মতো সৃষ্টি হয়েছে, একটা খাস সৃষ্টি হয়েছে এখানে, এই জায়গায় একটা খাস সৃষ্টি হয়েছে। এটাকে বলা হয় মুখ্য কুঞ্চন,
একটা ক্যাভিটি সৃষ্টি হয়েছে বা খাত সৃষ্টি হয়েছে বা গর্তের মতো সৃষ্টি হয়েছে, এটা হচ্ছে মুখ্য কুঞ্চন। ঠিক আছে, আর এখানে এই যে স্ট্রাকচারটা এটাকে বলা হয় সেন্ট্রোমিয়ার। এই জায়গায় এটা হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ার। ঠিক আছে, সেন্ট্রোমিয়ার। ওকে, তাহলে এই জায়গায় তাহলে সেন্ট্রোমিয়ার মানুষের 2টা বা তার অধিক সেন্ট্রোমিয়ার থাকতে পারে, আবার একটিও নাও থাকতে পারে। সো সেন্ট্রোমিয়ারের সংখ্যাটা কিন্তু আসলে না যে কয়টা থাকবে সেম, মানে এটা স্টেবল না। বাট নর্মালি আমরা প্রত্যেকটা কোষের সেন্ট্রোমিয়ার কয়টা পাই? মেইনলি আদর্শ ক্রোমোজোমে মাত্র একটা সেন্ট্রোমিয়ার পাই। তা নর্মালি যেগুলা আদর্শ ক্রোমোজোম বা যেটা নিয়ে আমরা স্টাডি করি বা যেটা নিয়ে আমরা নর্মালি পাই, সেখানে মাত্র একটা সেন্ট্রোমিয়ার থাকে, নর্মালি একটা সেন্ট্রোমিয়ার থাকে। বাট কোনো আমাদের ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা বেশি হতে পারে, 2টা হতে পারে, আবার এর বেশি হতে পারে, বা কোনো জায়গায় নাও থাকতে পারে। আর মানুষের এক্স ক্রোমোজোমে কয়টা বেস পেয়ার আছে এটা একটু পড়বা। মানুষের এক্স ক্রোমোজোমে কয়টা বেস পেয়ার আছে? বেস পেয়ার কি এটা আমরা পরে আলোচনা করব। বেস পেয়ার জিনিসটা কি আমরা পরে আলোচনা করব। আপাতত মনে রাখো এটা যে একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,50,000। 4,50,000। তাহলে মানুষের এক্স ক্রোমোজোমে কয়টা বেস পেয়ার আছে? 4,50,000। 4,50,000। 4,50,000। তাহলে মানুষের এক্স ক্রোমোজোমে কয়টা বেস পেয়ার আছে? 4,50,000। 4,50,000 বেস পেয়ার আছে। ঠিক আছে, বেস পেয়ার আছে। ওকে, তাহলে এখন বাহুগুলা কি? বাহুগুলা কি আসলে? বাহু কি? বাহু তো এইটাই, এই যে সিম্পল, এই যে এখান থেকে যে স্ট্রাকচারটা বের হয়েছে এটা হচ্ছে বাহু। এই যে এগুলো হচ্ছে বাহু, তাই না? এগুলো হচ্ছে বাহু, বা হচ্ছে আর্ম, বা হচ্ছে আর্ম, ক্রোমোজোমের বাহু, এগুলো হচ্ছে বাহু। তাহলে এখান থেকে সেন্ট্রোমিয়ার থেকে যে স্ট্রাকচারগুলো বের হয়েছে এগুলো হচ্ছে ক্রোমোজোমের বাহু। তাহলে এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, ক্রোমোজোমের বাহু নিয়ে নতুন করে বলার কিছু নাই। দুপাশে ক্রোমোজোমাল অংশ সবগুলা হচ্ছে বাহু। ঠিক আছে, বাহু। এবার আসো কাইনেটোকোর জিনিসটা কি? এই যে আমাদের সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারে একটা অংশ থাকে, ছোট একটা অংশ থাকে। এই সেন্ট্রোমিয়ারে ছোট একটা অংশ থাকে যাকে বলা হয় কাইনেটোকোর। এবং এই কাইনেটোকোরে মাইক্রোটিউবুলস যুক্ত থাকে। মাইক্রোটিউবুলস মেইনলি হচ্ছে স্পিন্ডল ফাইবারগুলো। তুমি চিন্তা করো, নর্মালি যখন কোষ বিভাজন হয় তখন কিন্তু স্পিন্ডল তন্তু সৃষ্টি হয়, এবং স্পিন্ডল তন্তুগুলা কিন্তু মাইক্রোটিউবুলস দিয়ে তৈরি। তোমাদেরকে আমি পড়াইছি গত ক্লাসে যে আমাদের স্পিন্ডল তন্তু যেগুলো ছিল, ঠিক আছে, আমরা কিন্তু ক্লাস 2 ঘন্টা নিব। সো আর বেশিক্ষণ না, একটু মনোযোগ দাও। হ্যাঁ, যারা ভাবতেছো যে ভাইয়া ক্লাস তো মনে হয় আপনি 3 ঘন্টা নেবেন, না 3 ঘন্টা নেবো না, 2 ঘন্টা নিব, তাহলে একটু মনোযোগ দাও। হ্যাঁ, এসব কমেন্ট বাদ দিয়ে একটু মনোযোগ দাও। তাইলে এই কাইনেটোকোর হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারে মাঝখানে যে সেন্ট্রোমিয়ারটা আছে সেখানে একটা জায়গা কাইনেটোকোরটা, যেখানে মাইক্রোটিউবুলস যুক্ত থাকে। এখন মাইক্রোটিউবুলসটা নর্মালি কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সৃষ্টি করে। তাহলে আমরা বলতে পারি যে এমন একটা জায়গা আছে সেন্ট্রোমিয়ারে যেখানে আমাদের স্পিন্ডল ফাইবারটাও সংযুক্ত থাকে। ঠিক আছে, স্পিন্ডল ফাইবারটাও সংযুক্ত থাকে। ওকে, তাহলে ওটা হচ্ছে কাইনেটোকোর। তাহলে প্রতিটি সেন্ট্রোমিয়ারে একটা ছোট গাঠনিক অবকাঠামো থাকে, যাকে কাইনেটোকোর বলে। কাইনেটোকোরে কি যুক্ত হয়? মাইক্রোটিউবুলস যুক্ত হয়। ঠিক আছে, আচ্ছা, এখন ক্রোমোমিয়ার জিনিসটা কি? ঠিক আছে, ক্রোমোমিয়ার জিনিসটা কি এটা একটু তোমাকে পড়তে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকার মতো স্ট্রাকচার। নর্মালি কোষ বিভাজনের সময় প্রোফেজ ধাপে তোমাদের এই ক্রোমোজোমের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু কিছু স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, তোমরা এটা পড়ছো মায়োসিস পড়ার সময়, প্রোফেজ 1-এ কিন্তু তোমরা এটা পড়ছো যে ক্ষুদ্র ক্ষুদ্র এরকম গুটিকার মতো স্ট্রাকচার দেখা যায়। এটাকে বলা হয় ক্রোমোমিয়ার। ঠিক আছে, ক্রোমোমিয়ার। তাহলে এটা একটু পড়তে হবে, বুঝছো? ক্রোমোমিয়ারটা একটু পড়তে হবে যে মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে ক্রোমোজোমের দেহে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকার মতো স্ট্রাকচার দেখা যায়, যেগুলোকে বলি আমরা ক্রোমোমিয়ার। ঠিক আছে, ক্রোমোমিয়ার। তাহলে এটা কোথায় বেশি দেখা যায়? প্রথম প্রোফেজের
প্যাকাইটিন উপদশা, তাই না? প্রথম প্রোফেজ 1-এর এখানে আমাদের যে উপদশাগুলো আছে এর ভিতরে যেখানে ক্রসিং ওভার হয় প্যাকাইটিন উপদশায়, সেখানেও আমরা ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায়। এর অন্য নাম হচ্ছে ইডিওমার, ঠিক আছে? এর অন্য নাম কি? এর অন্য নাম হচ্ছে ইডিওমার, ঠিক আছে? এর অন্য নাম হচ্ছে ইডিওমার। হ্যাঁ, আর 20 মিনিট ক্লাস নিব, কারণ 1 ঘন্টা 40 মিনিট হয়ে গেছে, তাহলে 20 মিনিট মনোযোগ দাও। হ্যাঁ, তাহলে মায়োটিক প্রোফেজের সূচনা লগ্নে, তাহলে মায়োটিক প্রোফেজ যখন হয় তখন আমাদের যে ক্রোমোজোমটা আছে এই ক্রোমোজোমের গায়ে ক্ষুদ্র ক্ষুদ্র গুটিকা দেখা যায়, ঠিক আছে? গুটিকার মতো স্ট্রাকচার দেখা যায়, যাকে বলা হয় ক্রোমোমিয়ার, ঠিক আছে? ক্রোমোমিয়ার। এবং এই ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায় কখন? পরীক্ষায় প্রশ্ন আসবে এটা, যে ক্রোমোমিয়ারের অবস্থান এবং সংখ্যা স্পষ্ট দেখা যায় কখন? স্পষ্ট দেখা যায় কখন? এটা হচ্ছে প্যাকাইটিন উপদশায়। প্যাকাইটিন উপদশায় ক্রোমোমিয়ারের সংখ্যা ও অবস্থান স্পষ্ট দেখা যায়। এর অন্য নাম কি? এর অপর নাম কি? মানে এই আমাদের যে ক্রোমোমিয়ারটা, এটার অপর নাম কি? এর অপর নাম হচ্ছে ইডিওমার, ঠিক আছে? এটার নাম হচ্ছে ইডিওমার। আচ্ছা, এখন গৌণকুঞ্চন জিনিসটা কি একটু দেখো। গৌণকুঞ্চন জিনিসটা কি? হ্যাঁ, গৌণকুঞ্চন জিনিসটা কি দেখো। মুখ্য কুঞ্চন ছিল কি? একদম সেন্ট্রোমিয়ার যেখানে অবস্থান করতেছে সেখানে একটা খাস থাকে, যেটা হচ্ছে মুখ্য কুঞ্চন বা হচ্ছে প্রাইমারি কনস্ট্রিকশন। বাট গৌণকুঞ্চন জিনিসটা কি দেখো, এই মুখ্য কুঞ্চন এই জায়গাটা ছাড়াও আমাদের যে ক্রোমোজোমটা আছে সেই ক্রোমোজোমে একটা বা দুইটা কুঞ্চন থাকতে পারে। মানে ধরো এক কোণা দিয়ে, এই যে ক্রোমাটিড যেগুলো আছে তার এক কোণা দিয়ে ধরো এই জায়গায় বা এই ক্রোমোজোমের এই জায়গায়, ঠিক আছে, আরও একটা কনস্ট্রিকশন থাকতে পারে। তোমার বইতে দেখো এরকম একটা কনস্ট্রিকশন বা হচ্ছে একটা গর্তের মতো বা খাজের মতো একটা জিনিস আছে। আমরা তো প্রাইমারি কুঞ্চন বা মুখ্য কুঞ্চন বলছি, যেখানে সেন্ট্রোমিয়ার যেখানে আছে তার সেন্ট্রোমিয়ারের এক পজিশনে কাইনেটোকোর থাকে, যেখানে মাইক্রোটিউবুলস বা স্পিন্ডল ফাইবার আসে। এটা বাদেও আরেকটা অংশ থাকে, আরেকটা কনস্ট্রিকশন থাকতে পারে, ঠিক আছে? আরেকটা কুঞ্চন থাকতে পারে, আরেকটা ক্যাভিটির মতো স্ট্রাকচার থাকতে পারে, যেটাকে বলা হয় গৌণ কুঞ্চন, ঠিক আছে? সেটাও থাকতে পারে। তাহলে সেটা হচ্ছে গৌণ কুঞ্চন, ঠিক আছে? সেটা হচ্ছে গৌণ কুঞ্চন। গৌণ কুঞ্চন, তাহলে এটা হচ্ছে গৌণ কুঞ্চন। এবং গৌণ কুঞ্চনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল। কেন বলা হয় আমরা আসতেছি এই জায়গায়, যে গৌণ কুঞ্চনকে নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বলা হয় বা এনওআর বলা হয়, নিউক্লিওলাস অর্গানাইজেশন বা হচ্ছে অর্গানাইজার রিজিয়ন, ঠিক আছে? নিউক্লিওলাস বা নিউক্লিওলার অর্গানাইজেশন বা অর্গানাইজার রিজিয়ন, নর, ঠিক আছে? নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল। কারণ কি দেখো, আমি তোমাকে বলি, আমাদের নর্মালি এই জায়গায়, ঠিক আছে, আমাদের নর্মালি এই জায়গায়, ঠিক আছে, যেখানে আমাদের গৌণকুঞ্চনটা সৃষ্টি হয়, ঠিক আছে, গৌণকুঞ্চনটা যেখানে থাকে, ঠিক আছে, এই জায়গায় তোমার হচ্ছে নর্মালি আমাদের স্যাটেলাইট থাকে, ঠিক আছে? স্যাটেলাইট থাকে যেখানে নিউক্লিয়াসটা, ঠিক আছে, এই গৌণকুঞ্চন যেখানে আছে এখানেই এক পাশে তোমার স্যাটেলাইট থাকে, ঠিক আছে? স্যাটেলাইটটা থাকে এবং এখানে কিন্তু নিউক্লিয়াসটা অ্যাটাচ থাকে। তোমরা জানো, তোমরা একটু আগে আমরা পড়াইছিলাম যে ক্রোমোজোমের যে স্থানে আমাদের যে নিউক্লিওলাসটা লাগানো থাকে সেই জায়গাটাকে বলা হয় স্যাটেলাইট। এবং স্যাটেলাইটটা তৈরি হয় নর্মালি গৌণকুঞ্চনের ফলে। এবং গৌণকুঞ্চন বা সেকেন্ডারি একটা কনস্ট্রিকশন, সেন্ট্রোমিয়ার ছাড়াও আর একটা কনস্ট্রিকশন যখন আসে তখন কিন্তু আমাদের স্যাটেলাইটটা তৈরি হয়। এবং এই স্যাটেলাইটের এখানে যুক্ত থাকে হচ্ছে আমাদের নিউক্লিওলাস, ঠিক আছে? নিউক্লিওলাসটা যুক্ত থাকে, ঠিক আছে? নিউক্লিওলাসটা যুক্ত থাকে, হ্যাঁ। তাহলে এই জন্য আমাদের এই সেকেন্ডারি কনস্ট্রিকশন বা গৌণকুঞ্চন এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন বা নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল। মানুষের ক্ষেত্রে 5 জোড়া থাকে, 5 জোড়া মানে হচ্ছে 10টা। তুমি চিন্তা করো একটা ক্রোমোজোমে এটা একটা ক্রোমোজোম, এই একটা ক্রোমোজোমে তুমি কয়টা তোমার গৌণকুঞ্চন দেখতে পাইছো? 2টা, বা হচ্ছে 1 জোড়া দেখতে পাইছো। তাহলে তুমি 5টা ক্রোমোজোমে কয়টা দেখবা? 5টা ক্রোমোজোমে কয়টা দেখবা? 5টা ক্রোমোজোমে দেখবা হচ্ছে 10টা। 5টা ক্রোমোজোমে দেখবা কয়টা? 10টা। তাহলে এখানে একটু সংখ্যাগুলো মনে রাখতে হবে যে 13, 14, 15, 21, 22। আমি জানি এই চ্যাপ্টারে অনেক সংখ্যা, এর জন্য তোমাদেরকে অনেকগুলো ক্লাস নিচ্ছি এবং বারবার বলতেছি এবং তোমাদেরকে রিপিট করতে বলতেছি। সো এটা ফলো করার চেষ্টা করো, তাহলে মনে থাকবে।
13, 14, 15, 21 এবং হচ্ছে 22। 13, 14, 15, 13, 14, 15, 21 এবং হচ্ছে 22। ঠিক আছে, এগুলা এই 5টা ক্রোমোজোম। তুমি চিন্তা করো এই জায়গায় কিন্তু 5টা ক্রোমোজোম, কিন্তু আমি আবার দেখাইছি তোমাকে যে একটা ক্রোমোজোমে 2টা অংশ থাকে, যেটা হচ্ছে নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল বা আমাদের গৌণ কুঞ্চন যেটা ছিল। ঠিক আছে, গৌণ কুঞ্চনটা। তাহলে এই 5 জোড়া NOR বা নিউক্লিওলার অর্গানাইজার রিজিয়ন থাকে। ঠিক আছে, 13, 14, 15, 21 এবং হচ্ছে 22। সবাই বললো কত? 13, 14, 15, 21 এবং 22। 13, 14, 15, 21 এবং হচ্ছে 22। 13, 14, 15, 21 এবং হচ্ছে 22। এই ক্রোমোজোমগুলোতে কি থাকবে তোমার? এদের হচ্ছে তোমার ঠিক আছে, এই ক্রোমোজোমগুলোতে NOR থাকে, মোট 5 জোড়া নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল। ঠিক আছে, 5 জোড়া থাকে। আচ্ছা, এবার দেখো স্যাটেলাইট। ঠিক আছে, স্যাটেলাইট। তাইলে এই স্যাটেলাইট জিনিসটা কি? স্যাটেলাইট জিনিসটা কি? স্যাটেলাইট জিনিসটা হচ্ছে, দেখো এই গৌণকুঞ্চনের ফলে সেকেন্ডারি কনস্ট্রাকশনের ফলে এক কোণায় মানে এক পাশে এরকম একটা গোলাকার একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। এরকম গোলাকার স্ট্রাকচার তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এরকম গোলাকার স্ট্রাকচার যে তৈরি হয়েছে এটাকে বলা হয় স্যাটেলাইট। এরকম গোলাকার স্ট্রাকচার এটাকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে এই স্যাটেলাইটটা যে ক্রোমোজোমে থাকে সেটাকে বলা হয় স্যাট ক্রোমোজোম। ঠিক আছে, স্যাট ক্রোমোজোম। তাহলে স্যাটেলাইটটা, ঠিক আছে, স্যাটেলাইটটা যে ক্রোমোজোমে থাকে, ঠিক আছে, এরকম বলতে পারো। ঠিক আছে, এবং স্যাটেলাইট ক্রোমোজোমে থাকে এদেরকে বলা হয় স্যাট ক্রোমোজোম। তাহলে প্রান্তের দিকে গোলাকৃতির অঞ্চল, তাহলে প্রান্তের দিকে যেখানে গৌণকুঞ্চন তৈরি হয়, সেকেন্ডারি কনস্ট্রাকশন হয়, প্রাইমারি কনস্ট্রাকশন যেটা আমাদের সেন্ট্রোমিয়ারে এখানে হয়েছে, এটা বাদেও আরেকটা কনস্ট্রাকশন হয়, সেকেন্ডারি কনস্ট্রাকশন হয়, সেই জায়গায়, ঠিক আছে, গোলাকৃতি অংশকে বলা হয় স্যাটেলাইট এবং এদের ক্রোমোজোমকে বলা হয় স্যাট ক্রোমোজোম। এবং কাদের ক্ষেত্রে মানে তোমার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? তুলা, পাট এবং হচ্ছে ছোলা, এই 3টা উদ্ভিদ। তুলা এবং হচ্ছে পাট এবং হচ্ছে ছোলা। তাহলে তুলা, পাট এবং হচ্ছে ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট আছে। তাহলে কি কি উদ্ভিদে সবাই একটু বলো? তুলা এবং হচ্ছে পাট, তুলা এবং হচ্ছে পাট এবং হচ্ছে ছোলা ইত্যাদি উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমে কি আছে? স্যাটেলাইট আছে। তারপর এটা গুরুত্বপূর্ণ, ছোলার কত নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? ঠিক আছে, ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ছোলার কত নং ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে? 1 নম্বর ক্রোমোজোমে। আচ্ছা, স্যাটের পূর্ণ নাম কি? সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো। এটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ না। সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিকো, এটা মনে না রাখতে পারলেও সমস্যা নেই। সাইন মানে হচ্ছে ব্যতীত, থাইমো নিউক্লিক অ্যাসিড ব্যতীত যে ডিএনএটা। এখন থাইমো নিউক্লিক অ্যাসিড কি? এটা এক ধরনের নিউক্লিক অ্যাসিড যেটা আমরা সবার প্রথমে থাইমাস, আমাদের থাইমাস গ্রন্থিটা আছে, তোমাদেরকে পড়াইছিলাম এটা। ঠিক আছে, যে প্রতিরক্ষা পড়ানোর সময় থাইমাস, ওখান থেকে যে একটা নিউক্লিক অ্যাসিড আসে, থাইমো নিউক্লিক অ্যাসিড, এটা ছাড়া যে ডিএনএটা এটাই। সো এটা মনে রাখার দরকার নাই। ঠিক আছে, স্যাটের পূর্ণরূপটা মুখস্থ করার দরকার নাই। সাইন অ্যাসিডো থাইমো নিউক্লিওনিক, একবার জাস্ট মনে রাখবা যে থাইমো নিউক্লিক অ্যাসিড ছাড়া ডিএনএ, এবং এই ডিএনএতে থাইমো নিউক্লিক অ্যাসিডটা থাকে না। ঠিক আছে, এটা একটু মনে রাখবা। সো এখানে মেইনলি থাইমো নিউক্লিক অ্যাসিড আসলে এক ধরনের ডিএনএর মতোই, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আগের নাম ছিল, বর্তমানে ডিএনএ বলা হয়, বাট আগে এটাকে থাইমো নিউক্লিক অ্যাসিডও বলা হতো, কারণ থাইমাস থেকে আলাদা করা হতো প্রথমে, অনেক বেশি পরিমাণে পাওয়া যেত এই নিউক্লিক অ্যাসিডটা। সো এটা দরকার নাই। ঠিক আছে, স্যাটের ফুল মিনিংস বা এটা কী কী এসব নিয়ে বিস্তারিত গবেষণা করার দরকার নেই। ঠিক আছে, জাস্ট একটা জিনিস মনে রাখবা, স্যাটেলাইট এটা ছোলার কত নাম্বার ক্রোমোজোমে থাকে? 1 নম্বর ক্রোমোজোমে থাকে। 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে। ঠিক আছে, ছোলার 1 নম্বর ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে এবং এই ক্রোমোজোমকে স্যাট ক্রোমোজোম বলা হয়। এবং কোন কোন উদ্ভিদে কোনো কোনো ক্রোমোজোমে স্যাটেলাইট থাকেই, কাদের ক্ষেত্রে? তুলা, পাট এবং হচ্ছে ছোলা। তুলা, পাট এবং হচ্ছে ছোলা। দেখো এখন টেলোমিয়ার জিনিসটা কি? ঠিক আছে, টেলোমিয়ার জিনিসটা কি? টেলোমিয়ার, ঠিক আছে, টেলোমিয়ার হচ্ছে ধরো ক্রোমোজোমের উভয় প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চলকে টেলোমিয়ার বলা হয়। তার মানে তোমার এই ক্রোমোজোমের এক প্রান্তে এখানে কিছু কিছু বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল আছে, ঠিক আছে, যেটাকে বলা হয় টেলোমিয়ার।
ঠিক আছে, টেলোমিয়ার। এবং এটা হচ্ছে একটা এনজাইম বের হয় এখান থেকে, যেটা হচ্ছে টেলোমারেজ এনজাইম, যেটা মানুষের জরা রোধে কাজ করে। জরা মানে হচ্ছে বার্ধক্য, বা একটা মানুষ যে বুড়ায় যায় বা বয়স হয়ে যায়, মানুষের অনেক বয়স হয়ে যায়, যেটাকে বলা হয় জরা। ঠিক আছে, জরা জরা জরা। তাহলে টেলোমারেজ এনজাইম, ঠিক আছে, টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। জরা মানে হচ্ছে বৃদ্ধ হয়ে যাওয়া, বয়স্ক হয়ে যাওয়া। তাহলে এই কাজটা করে হচ্ছে টেলোমারেজ এনজাইম। তাহলে টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। টেলোমারেজ এনজাইম মানুষের কিসে কাজ করে? জরা রোধে কাজ করে। ওকে, তাহলে টেলোমিয়ার জিনিসটা কি আসলে? টেলোমিয়ার হচ্ছে আমাদের ক্রোমোজোমের এক প্রান্তে, যে কোনো এক প্রান্তে বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল। ঠিক আছে, এটা হচ্ছে টেলোমিয়ার। এবং এখানে যে এনজাইমটা থাকে টেলোমারেজ এনজাইম, টেলোমারেজ এনজাইম, ঠিক আছে, টেলোমারেজ এনজাইম এটা মানুষের জরা রোধে কাজ করে। ঠিক আছে, মানুষকে বয়স্ক হওয়ার থেকে রক্ষা করে। আচ্ছা, এখানে এই টেলোমিয়ারে কি থাকে? ডিএনএর রিপিটেটেড সিকোয়েন্স থাকে। তার মানে কি রিপিটেটেড সিকোয়েন্স মানে কি? ধরো এখানে যে বেস পেয়ারগুলো আছে, এটা আমরা পরে পড়াবো, এডিনিন, থাইমিন, গুয়ানিন, এগুলো পড়বো, এগুলো হচ্ছে রিপিট হয়। ঠিক আছে, জাস্ট আপাতত মনে রাখো এটা। ঠিক আছে, তারপর আমরা বেস পেয়ার যখন যাব সেখানে তোমরা এটা বিস্তারিত জানবা। আপাতত মনে রাখো এখানে কি থাকে? ডিএনএ এর রিপিটেটেড সিকোয়েন্স থাকে। ঠিক আছে, ডিএনএ এর কি থাকে? রিপিটেটেড সিকোয়েন্স থাকে। ঠিক আছে, ডিএনএ যে স্ট্রাকচার, এখানে সিকোয়েন্সটা রিপিট করে। সো সিকোয়েন্স কি, বা এখানে কি কি বেস পেয়ার কি কি, এই জিনিসগুলো আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, তারপর দেখো একটা কোষ কতবার বিভক্ত হবে টেলোমিয়ার তা নির্ধারণ করে। তাহলে একটা কোষ, একটা সেল মোট কতবার ডিভিশন হবে এটা নির্ধারণ করে কে? আমাদের টেলোমিয়ার। ঠিক আছে, টেলোমিয়ার উপর নির্ভর করে যে একটা কোষ মোট কতবার ডিভিশন হবে বা কতবার বিভক্ত হবে, এটা আমাদের টেলোমিয়ার নির্ধারণ করে। ঠিক আছে, টেলোমিয়ার নির্ধারণ করে। আচ্ছা, আর হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, ম্যাট্রিক্সটা হচ্ছে ভিতরে যে মাতৃকা, আমাদের ক্রোমোজোমের ভিতরে যে মাতৃকাটা আছে সেটা। ঠিক আছে, পেলিকল, যে ক্রোমাটিন সূত্রের চারদিকে তোমার পাতলা আবরণী থাকে, যেটাকে বলা হয় পেলিকল। ঠিক আছে, যে ক্রোমোজোমের বাইরে বিজ্ঞানীরা মনে করছে যে ক্রোমোজোমের চারদিকে একটা পাতলা কাভারিং থাকতে পারে, যেটাকে তারা বলছে হচ্ছে পেলিকল। ঠিক আছে, পেলিকল। ঠিক আছে, নর্মালি তো প্রায় প্রত্যেকটা অঙ্গাণুতেই তোমার ধরো বাইরের একটা কাভারিং থাকে, ভিতরে ম্যাট্রিক্স বা হচ্ছে মাতৃকা থাকে। সো বিজ্ঞানীরা ধারণা করছে যে ক্রোমোজোমেও মনে হয় এরকম কিছু আছে, বাইরের দিকে কিছু আবরণ আছে। ঠিক আছে, এবং ভিতরে কিছু মাতৃকা আছে, এবং বাহিরের আবরণকে তারা বলতেছে পেলিকল। ঠিক আছে, ক্রোমোজোমের বাইরের দিকে যে কাভারিংটা তারা ধারণা করছে, এবং সেটা প্রমাণ পায় নাই, বাট তারা ধারণা করছে যে এটা একটা কাভারিং থাকে, সেটাকে তারা বলতেছে যে এটা হচ্ছে পেলিকল। আর মাঝখানে যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো থাকে সেটা হচ্ছে ম্যাট্রিক্স। ঠিক আছে, সেটা হচ্ছে ম্যাট্রিক্স, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তাইলে আমরা নর্মালি একটা ক্রোমোজোমে কি কি জিনিস পাইলাম? ঠিক আছে, কি কি জিনিস পেলাম? তাহলে দেখো আমরা একটু রিক্যাপ করি কি কি জিনিস পাইলাম। তাইলে সবার প্রথমে আমরা পাইছি যে জিনিসটা, সেটা হচ্ছে ক্রোমাটিন তন্তু থেকে। ঠিক আছে, ক্রোমাটিন তন্তু। এর ভিতরে কিছু ছিল ইউক্রোমাটিন, কিছু ছিল হেটারোক্রোমাটিন। ইউ মানে হচ্ছে সে ভালো, তার মানে সে কম কুণ্ডলিত। হেটারো মানে হচ্ছে সে অধিক কুণ্ডলিত। অধিক কুণ্ডলিত হওয়ার জন্য সে এমআরএনএ সংশ্লেষণ করতে পারে না। বাট ইউক্রোমাটিন সে কিন্তু আমাদের, হ্যাঁ, ক্লাস শেষ করে দিব আর 5 মিনিটে শেষ করে দিব। আর ইউক্রোমাটিন সে কিন্তু এটা করতে পারে, সে ধরে রাখতে পারে। তারপর সেন্ট্রোমিয়ার আছে। ঠিক আছে, তার মানুষের এক্স ক্রোমোজোমে প্রায় 45,000, 45,000 না, এটা হচ্ছে প্রায় 4,50,000, 4,50,000 বেস পেয়ার আছে। ঠিক আছে, আর কাইনেটোকোর নিয়ে আমরা পড়ছি যে কাইনেটোকোর থাকে যেখানে মাইক্রোটিউবুলস সংযুক্ত হয়, মাইক্রোটিউবুলস সংযুক্ত হয়। ঠিক আছে, আর মায়োসিসের প্রথম ধাপ প্রোফেজ, এটা হচ্ছে প্রোফেজ। ঠিক আছে, প্রোফেজ এই ধাপে আমাদের ক্রোমোমিয়ারটা আমরা দেখতে পাই। আর গৌণকুঞ্চনকে বলা হয় নিউক্লিওলাস পুনর্গঠন অঞ্চল, মানে এই জায়গায় নিউক্লিওলাসের পুনর্গঠন হয়, নিউক্লিয়াস পুনর্গঠনকারী অঞ্চল। স্যাটেলাইট নিয়ে আমরা কথা বলছি। টেলোমিয়ার, এখান থেকে মনে রাখবা টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। কোনটা মানুষের জরা রোধে কাজ করে? টেলোমারেজ এনজাইম মানুষের জরা রোধে কাজ করে। এবং এখানে ডিএনএর একটা কি থাকে? রিপিটেটেড সিকোয়েন্স থাকে, রিপিটেটেড সিকোয়েন্স থাকে ডিএনএর। ঠিক আছে, আচ্ছা, আর সেন্ট্রোমিয়ার আর ক্রোমোমিয়ারের পার্থক্য এটা নতুন করে বলার কিছু নাই। সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের ভিতরে থাকে, তাই না? ক্রোমোজোমে এখন তো একটা থাকে। আর এখানে ক্রোমোমিয়ারটা এখানে নর্মালি হচ্ছে তোমার প্রোফেজ দশায়, মায়োটিক প্রোফেজের সময় তারা মানে গুটি 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 আকারে থাকে। ঠিক আছে, ডার্ক ব্যান্ড, এদেরকে দেখতে একটু কালো হয়, ডার্ক ব্যান্ড হিসেবে থাকে। ঠিক আছে, ডার্ক ব্যান্ড। ক্রোমোমিয়ারটা নর্মালি ক্রোমোজোমের উপর এরকম ডার্ক ব্যান্ড হিসেবে থাকে, ক্রোমোজোমের উপর এরকম ডার্ক ডার্ক
ব্যান্ড হিসেবে থাকে, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোজোম আর সেন্ট্রোমিয়ার কি তোমরা সবাই জানো? সেন্ট্রোজোম, ঠিক না, সেন্ট্রোজোম সেখানে সেন্ট্রোস্ফিয়ার আছে, সেন্ট্রিওল আছে, তাই না, এটা আলাদা অঙ্গাণু। আর সেন্ট্রোমিয়ার যেটা আমাদের ক্রোমোজোমের কে ভিতরে থাকে, ক্রোমোজোমের এখানে থাকে, ওকে। আর মুখ্য কাজ আর গৌণ কাজ, মেনলি যেটা সেন্ট্রোমিয়ার সংলগ্ন কাজ সেটা হচ্ছে মুখ্য কাজ, আর গৌণ কাজ হচ্ছে সেন্ট্রোমিয়ার ছাড়া অন্য যে কোনো জায়গায় যদি কোনো কাজ হয় তাহলে সেটা হবে গৌণ কাজ, তাই না, স্যাটেলাইট তৈরি হয় যে জায়গা থেকে, মোটামুটি এই জায়গা। আর ক্রোমাটিন এবং ক্রোমাটিনের পার্থক্য কি? ক্রোমাটিন কি সেন্ট্রোমিয়ার বরাবর দুইটা ভাগ করলে এগুলো হচ্ছে মানে হচ্ছে আমাদের ক্রোমাটিন, ঠিক আছে। আর প্রাথমিক অবস্থায় যখন সেটা কুণ্ড মানে ঘনীভূত অবস্থায় থাকে না, সুতার মতো থাকে স্ট্রাকচার, তখন সেটা হচ্ছে আমাদের ক্রোমাটিন। তাহলে এই জিনিসগুলো তোমাদেরকে আমি বলছি, ঠিক আছে, একদম সিম্পল। তাহলে একটা ক্রোমোজোম নর্মালি তুমি যখন দেখবা ক্রোমোজোমটা, ঠিক আছে, তাহলে অনুদৈর্ঘ্য বরাবর যখন ভাগ করবা না, অনুদৈর্ঘ্য বরাবর যখন ভাগ করবা না, নর্মাল ন্যাচারাল অবস্থা থাকবে, তখন এটা সম্পূর্ণ একটা ক্রোমোজোম। অনুদৈর্ঘ্য বরাবর যখন ভাগ করবা তখন দুইটা ক্রোমাটিনে পরিণত হবে। একদম সিম্পল কথা এখানে, একদম সিম্পল কথা, ওকে। তারপর হচ্ছে ক্রোমোজোমের প্রকারভেদ। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে, আজকে আমরা এই পর্যন্ত রাখবো, নেক্সট দিন হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। তাহলে এখন আমাকে বলো এ পর্যন্ত সব কিছু মুখস্থ হয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, এ পর্যন্ত সব কিছু মুখস্থ হয়েছে কিনা, সব কিছু ক্লিয়ার কিনা, আমাকে জাস্ট একটু বলো। ওকে, এখন বলতেছে গ্লাইওক্সিজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম এটসেট্রা, এদের কাজগুলো অ্যাকচুয়ালি কোথায় হয়? একটা স্পেসিফিক কোর্সে নাকি পুরো উদ্ভিদ দেহে হয়? আচ্ছা দেখো, গ্লাইওক্সিজোম, নিউক্লিয়াস, ক্রোমোজোম এরা কই থাকে? একটা কোষের ভিতরে থাকে। তুমি চিন্তা করো, একদম সিম্পল হিসাব, যে আমার ধরো আমাকে একটা উদ্ভিদ চিন্তা করো, আমি একটা উদ্ভিদ ধরো সাপোজ, তাহলে আমার এই উদ্ভিদ দেহে অসংখ্য কোষ আছে, ঠিক আছে, অসংখ্য কোষ আছে, ঠিক আছে, এটা কোটির হিসাবে আছে কোষ। সেখান থেকে একটা কোষ আমি আলাদা করছি, একটা কোষ আমি আলাদা করছি, এই একটা কোষ আলাদা করে সেটাকে স্টাডি করতেছি। তার ভিতরে নিউক্লিয়াস পাইছি, তার ভিতরে গ্লাইওক্সিজোম পাইছি, তার ভিতরে পারঅক্সিজোম পাইছি, মাইটোকন্ড্রিয়া পাইছি, প্লাস্টিড পাইছি, কোষ গহ্বর পাইছি, সবই পাইছি। তাহলে এরকম কোটি কোটি যে কোষ আছে সবগুলার গঠন একই রকম এবং সবগুলা মিলিতভাবে কাজ করতেছে, বুঝছো? রাজা, বুঝছো? তোমার নাম রাজা না আমি জানি, কিন্তু তুমি বুঝছো কি না আমাকে এটা বলো, যে কোষ, ভাই আমি যদি একটা উদ্ভিদ হই, আমি যদি প্রাণী হই, আমার দেহে হাজার হাজার কোষ আছে, কোটি কোটি কোষ আছে, এদের ভিতরে যে কোনো একটা কোষকে আলাদা করছি, স্টাডি করতেছি, সব কোষ একই রকম, একই অঙ্গাণু নিয়ে তৈরি, তাহলে একটাকে স্টাডি করা মানে সব কিছু নিয়ে স্টাডি করা। এরকম অনেকগুলো কোষ মিলে একটা অঙ্গ তৈরি হয়েছে, ধরো আমার পাকস্থলী একটা অঙ্গ, তাই না? তারপর তুমি চিন্তা করো, পাকস্থলী বাদ দাও, কিডনি, কিডনি চিন্তা করো, কিডনি একটা অঙ্গ, তাহলে কিডনির ভিতরে একটা ক্ষুদ্র একটা কোষ নিয়ে স্টাডি করে এরকম জিনিস পাইছি। তাহলে এরকম কোষ মিলে আমাদের কিডনি তৈরি হয়েছে, এরকম হাজার হাজার কোটি কোটি কোষ নিয়ে কিডনি তৈরি হয়েছে। সে কিডনি, ইউরিনারি ব্লাডার সব কিছু মিলে আমার রেচনতন্ত্র তৈরি হয়েছে, তাহলে রেচনতন্ত্র তৈরি হয়েছে। তারপর আমাদের লিভার, পাকস্থলী এগুলো মিলে তোমার পরিপাকতন্ত্র তৈরি হয়েছে, নিউরন টিউরন মিলে এখানে স্নায়ুতন্ত্র তৈরি হয়েছে। এখানে কিন্তু আমার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি কোষ আছে, যে কোনো একটা নিয়ে স্টাডি করছে মানে সবাইকে নিয়ে স্টাডি করছে। এর ভিতরে কি আছে? ক্রোমোজোম আছে, ক্রোমোজোমের ভিতরে জিন আছে, ডিএনএ আছে, তাদের থেকে রেপ্লিকেশন হয়, ট্রান্সক্রিপশন হয়, ট্রান্সলেশন হয়। প্রত্যেকটা কোষের ভিতরে যে ক্রোমোজোম, এর ভিতরে যে তোমার ট্রান্সলেশন হয়ে প্রোটিন তৈরি হয় প্রত্যেকটা কোষ থেকে, সেই প্রোটিনটা তোমার সকল কাজ করে। এজন্য প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, পরে পড়াবো। তোমার বডিতে এনজাইম তৈরি হচ্ছে, হরমোন তৈরি হচ্ছে, তোমার অঙ্গাণুর বৃদ্ধি হচ্ছে, সব কিছু এই প্রোটিন দিয়েই হচ্ছে, বুঝতে পারছো? এটা হচ্ছে বেসিক। এ তামিম, এটা তো পড়াইছি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার, লাস্ট চ্যাপ্টার দুইটা ক্লাস, এগুলো তো পড়াইছি, ক্লাস দেখিও, হ্যাঁ এগুলো পড়াইছি, আর এগুলা রিভিশন ক্লাসে আরও ভালোভাবে পড়াবো, সমস্যা নেই।
না না, এক্সট্রা প্রশ্ন দেখলে মন খারাপ করার কিছু নাই। এক্সট্রা প্রশ্ন থেকে খুব বেশি আসবে না। তোমার মেইন যে চ্যাপ্টারগুলো আছে, তুমি মেইন বইটা থেকে যদি সব কিছু পড়ো তাহলে দেখবা 72+ এমনি পাইতেছো। তোমার ভাই 75-75 লাগবে না ভাই, তুমি 75-73-74 পাইলে খুশি আমি। 73-74টা কনফার্ম করো। এক্সট্রা তথ্য এগুলা এত কিছু পড়ার তো কিছু নাই। না অর্থী আসলে আমি চাইলেও সবগুলা ক্লাস নিতে পারবো না, কারণ আমি সবগুলা ক্লাস নিলে আমি তুমি আমাকে খুঁজে পাবা না। আমার অন্য ক্লাস থাকে, নিজের এক্সাম থাকে, নিজের পড়াশোনা থাকে, সব কিছু মিলে আসলে টাইম পাওয়া যায় না। তারপর তোমাদেরকে টেলিগ্রামে টাইম দিতে হয়। টেলিগ্রামে তো আমি দেখো না প্রায় ম্যাক্সিমাম টাইমে অ্যাক্টিভ থাকি, তাহলে সেখানেও টাইম দিতে একটু কষ্ট হয়ে যাবে। সব কিছু মিলে আসলে সবগুলা ক্লাস নিতে পারবো না, যতটুকুলো পারি ঠিক আছে এতগুলাই নিব, ঠিক আছে, সমস্যা নেই। বুঝছো অর্থী? আর তোমাদের কিছু কিছু চ্যাপ্টারের সমস্যা আছে, সেগুলো আমি অবশ্যই নিব। তুমি আমাকে বলছো শৈবাল ছত্রাক, অণুজীব, এগুলো আমি অবশ্যই নিব। এরপর দু একটা চ্যাপ্টার যেগুলোতে বের হবে কঠিন, আমার কাছে মনে হবে তোমাদের নেওয়া উচিত, আমি নিব, ঠিক আছে, সমস্যা নাই। না মেডিকেলের ফর্ম ছাড়ে নাই ঐশী মেডিকেলের ফর্ম ছাড়ে নাই। কোচিংয়ের প্রশ্ন দেখে রিভিশনে যাওয়ার কিছু নাই। যদি একটা প্রশ্ন কোচিংয়ে আসে যেটা তোমার মেইন বইতে ছিল, আমরা পড়াইছি, ইম্পর্টেন্ট বলছি, তাও পারো না, তাহলে কিন্তু সমস্যা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে কালকে আমার ক্লাস আছে, কালকে তো জিকে ক্লাস আছে, জিকে ক্লাস কালকে নিব না, সমস্যা নাই, ওকে ঠিক আছে। তাহলে এই চ্যাপ্টারটা আরও বাকি আছে, আমরা অল্প অল্প করে পড়বো এবং ক্লাসে মুখস্থ করে পড়বো, যাতে আলাদা করে পড়তে না হয়। আজকে আশা করি ক্লাসের পরে খুব বেশিক্ষণ পড়তে হবে না, সো তাও যতটুকু পড়তে হয় এখনই পড়ে ফেলো, 5-10 মিনিট পড়ে ফেলো, এতটুকু অংশ শেষ করে ফেলো। হ্যাঁ র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করবা ভাই, তোমার পড়া হোক কম হোক যতটুকু হোক, র্যাপিড ফায়ারে অংশগ্রহণ করো, প্রশ্ন কেমন হয় একটু দেখো, না পারলে শিখো, শেখার কোনো শেষ নাই। তুমি পড়ো না দেখে অংশগ্রহণ করবো না, এটা কেমন কথা? তুমি যতটুকু পড়া হয়েছে অতটুকু প্রিপারেশন নিয়ে পরীক্ষা দাও, মানে র্যাপিড ফায়ারে অংশ নাও, যেগুলা পারবা না শিখো, তুমি দেখো তোমার কতটুকু মনে আছে। তোমার পরীক্ষার আগের রাতে তো তুমি সব 5টা সাবজেক্ট পড়তে পারবে না, তোমার রেসিডুয়াল নলেজ নিয়ে কিন্তু যাইতে হবে। মাথায় কিছু আগে থেকে যেগুলো নেওয়া আছে সেগুলো আর পড়তে পারবে না, এক সপ্তাহ আগে যা পড়ছো এটা কিন্তু রিভাইজ দেওয়ার টাইম নাও পাইতে পারো। সো তুমি দেখো তোমার কতটুকু মনে আছে, যেটা পারবা না শিখবা। হ্যাঁ একসাথে সব মনে থাকে না, যতটুকু মনে থাকে এতটুকু মনে রাখার চেষ্টা করো। আজকে মনে থাকবে না, কালকে আবার পড়ো, কালকে মনে থাকবে, পরশু আবার পড়ো, পড়তে থাকো, পড়ার উপরে থাকো, তাহলে মনে থাকবে। আচ্ছা ঠিক আছে, সেল কেমিস্ট্রিটা আমি আবার নিব না, ঠিক আছে। কোষ রসায়নটা আমি কোষ রসায়ন আহ, কোষ রসায়নটা পড়াবো না, আর হচ্ছে শৈবাল ছত্রাকটা পড়াবো না, ঠিক আছে। দুটো চ্যাপ্টার তোমাদের একটু সমস্যা, ওকে ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকো, এতটুকু একটু পড়ে ফেলো, কারণ ম্যাক্সিমাম জিনিসই মুখস্থ হয়েছে, অল্প কিছু বাকি আছে, 10-15 মিনিট টাইম নিয়ে এতটুকু কভার করে ফেলো। নেক্সট ক্লাসে এভাবে ক্লাসে মুখস্থ করায় অল্প অল্প করে পড়বো, ওকে।